আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাইয়া আবারও তোমাদের সাথে আছি ওয়ান শট কেমিস্ট্রি। আজকে জৈব রসায়ন এবং আমরা টোটাল প্রায় 190টা এমসিকিউ আজকে সলভ করব। ইনশাল্লাহ এই 190টা এমসিকিউ তুমি যদি আমার সাথে বুঝে বুঝে শেষ করতে পারো, তোমার জৈব রসায়নের যে বোর্ডই হোক না কেন, যেখান থেকে এই প্রশ্ন আসুক না কেন, তুমি 90 to 95% জৈব রসায়নের এমসিকিউগুলা সলভ করতে পারবা। সো দেরি না করে চট করে চলো আমরা শুরু করি এবং সব ফ্রেন্ডদেরকে তুমি একটু মেনশন দিয়ে দাও আর ভিডিওটা একটা লাইক দিয়ে দাও, তাহলে ভিডিওটা সবার কাছে ছড়িয়ে যাবে, সবার উপকার হবে। সো প্রথম প্রশ্ন দেখো, একদম শুরু থেকে আমরা স্টার্ট করতেছি। কি বলছে? জৈব যৌগের অনুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা? আমরা জানি জৈব যৌগের বৈশিষ্ট্যের ভিতরে যদি দেখি আমরা সমযোজী বন্ধন দ্বারা গঠিত। সো এটা কিন্তু কখনো ভুল করবে না, একদম ইজি। তারপর দেখো জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন নাই কোনটায়? হাইড্রোজেন ছাড়াও কিন্তু জৈব যৌগ হয়। আমরা যদি দেখি হেক্সাক্লোরোবেনজিন, এইখানে একটু খেয়াল করো, অর্থাৎ বেনজিনে কি থাকে দেখো, বেনজিন তো আমরা এইভাবে লিখি, 3টা দ্বিবন্ধন আছে, বেনজিনে কিন্তু 6টা হাইড্রোজেন থাকে। তো হেক্সাক্লোরোবেনজিন কি এই 6টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যখন 6টা ক্লোরিন আসবে, ভালোভাবে বুঝছো, তো তখন এটাকে আমরা বলি হেক্সাক্লোরোবেনজিন। সো এখানে কি কোনো হাইড্রোজেন আছে? নাই, কিন্তু অ্যান্সার কিন্তু এইটা। তো আরেকটা জিনিস একটু খেয়াল করো, হাইড্রোজেনবিহীন কিন্তু আরও জৈব যৌগ আছে, সেগুলো আমরা দেখব। সো পরেরটায় যদি যাই, আমাদের ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কোন মৌল? ক্যাটেনেশন মানে কি? কার্বন চেইন যে বড় হয়, এই যে কার্বন যে শিকল বড় করে, কার্বন যে একটা থেকে আরেকটা কার্বনের সাথে সমযোজী বন্ধনের সাথে যুক্ত হয়ে ইনফিনিটি সংখ্যক শিকল বাড়াইতে পারে, এই ধর্মটাকে বলা হয় ক্যাটেনেশন, মানে কার্বনের চেইন বৃদ্ধি করা। সো এটা কার ভিতরে আছে? কার্বনের ভিতরে। পরের প্রশ্ন যদি যাই, CH3 যৌগের সংকরণ কোনটি? দেখো জৈব যৌগে কার্বনের সংকরায়নটা তোমাকে একবারে বুঝিয়ে দিই। দেখো কার্বন যদি সিঙ্গেল বন্ড হয়, সবগুলা বন্ধনই যদি সিঙ্গেল বন্ধন থাকে, তাহলে sp3 বলি আমরা, sp3 সংকরায়ন। কার্বনে যদি একটু খেয়াল করো, যদি একটা ডাবল বন্ড থাকে তাহলে বলি আমরা sp2। কার্বনে যদি 2টা ডাবল বন্ড থাকে, বুঝতে পারছো, তখন আমরা বলি হচ্ছে sp। আর কার্বনে যদি ট্রিপল বন্ডের সাথে যদি যুক্ত থাকে, তখন আমরা বলি এটাকে sp সংকরায়ন। সো এই টেকনিকটা মাথায় রাখলে তুমি যে কোনো প্রশ্ন জৈব যৌগের সংকরায়নে তুমি সলভ করতে পারবা। সো এইখানে দেখো, এই যে ইথেন, এইটাই কি সবগুলা সিঙ্গেল বন্ধন না? সবগুলা সিঙ্গেল বন্ধন, তাই sp3 সংকরণ। পরেরটা দেখো, বেনজিন অণুর কার্বন পরমাণু কোন ধরনের? দেখো বেনজিন, বেনজিনটা একটু আগেই দেখাইছি তোমাকে, এই হচ্ছে আমাদের বেনজিন। বেনজিনে কি আছে? দ্বিবন্ধন আছে। আর এটা তো তোমরা নিশ্চয়ই জানো, এই যে কোনাগুলো এক একটা কি কার্বন, তাই না? কোনাগুলা কি এক একটা কার্বন, প্রত্যেকটা কোনা, তো প্রত্যেকটা কি দ্বিবন্ধনের সাথে যুক্ত। দেখো কোনো কার্বন বাদ নাই যে দ্বিবন্ধনের সাথে যুক্ত নাই। তাহলে আমি কি বলবো, এটা কি ধরনের সংকরায়ন? এটা হচ্ছে sp2 সংকরায়ন, sp2। বুঝে গেছে? বেনজিনে কার্বন পরমাণুর কোন ধরনের সংকরায়ন আছে? sp2 সংকরায়ন আছে। পরেরটা দেখো, কার্বনিল মূলক। দেখো কার্বনিল মূলক কি? এই যে সি ডাবল বন্ড ও মূলকটাকে বলা হয় কার্বনিল মূলক। এটা কি ডাবল বন্ড আছে না? তো sp2 সংকরায়ন দেখা যাবে। পরের প্রশ্নটা, CH3CN যৌগে কার্বন পরমাণুতে কি ধরনের সংকরায়ন আছে? দেখো CH3CN আমি যদি একদম ভাঙি, এই দেখো CH3, এটাকে ভাঙলাম, CN অর্থাৎ কার্বন ট্রিপল বন্ড N। তো এখন দেখো তুমি যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে তাকাও, এই কার্বনটা সবগুলা সিঙ্গেল বন্ড, ভালোভাবে তাকাও, 1 2 3 4, তাহলে এটা sp3। এই কার্বনটা একটা ট্রিপল বন্ডের সাথে যুক্ত আছে না, দ্যাট মিন্স কি এটা sp। বুঝা গেছে স্যার? একদম সিম্পল কিন্তু। তাহলে sp3 আর sp। ওকে, ক্লিয়ার? অ্যান্সার কি? ডি নাম্বারটা। পরের প্রশ্নে যদি যাই, কোন যৌগটিতে একের অধিক সংকরিত কার্বন আছে? সো অলওয়েজ মনে রাখবা, আমরা যখন টোলুইন পড়াই তোমাদেরকে, টোলুইন একটু খেয়াল করো, এটা হচ্ছে টোলুইন। টোলুইনটাকে আমি ভাঙ্গে লিখি, CH3 উপরে দিলাম, আর এখানে কি আছে? দ্বিবন্ধন আছে 3টা। সো এই যে এই অংশটা আছে, এই অংশটা কি sp2 সংকরায়ন, আর এই অংশটাই কার্বনে কি আছে? sp3। দেখো সবগুলো সিঙ্গেল বন্ড। তাহলে একের অধিক সংকরিত কার্বন কার ভিতরে আছে? টোলুইন। মাথায় ঢুকাইতে পারছি? তো কার্বনের সংকরায়ন নিয়ে আশা করি আর কোনো ঝামেলা নাই। আমরা কিন্তু টাইপ বাই টাইপ আগাবো। দেখবা C4H8 যৌগটিতে কয়টি সিগমা বন্ধন আছে, মানে সিগমা বন্ধন, পাই বন্ধন, এটার সংখ্যাও কিন্তু জানতে চাই। সো C4H8 দেখো CnH2n এর মতো সংকেত না? CnH2n দেখো, কার্বন 4টা, হাইড্রোজেন তার দ্বিগুণ, ঠিক আছে? দ্যাট মিন্স কি এটা অ্যালকিন, তাই না? অ্যালকিন।
এখন দেখো কার্বন 4টা দিলাম, 1 2 3 4, একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম। হ্যাঁ, দেখবা হাইড্রোজেন মিলে গেছে। এখানে কয়টা হাইড্রোজেন হবে? 2টা, কারণ কার্বনের দ্বিবন্ধন আছে। এইখানে হাইড্রোজেন কয়টা? একটা। এইখানে হাইড্রোজেন কয়টা? 2টা, কারণ কার্বনের 2টা হাত আছে। একটা কার্বনের কয়টা হাত আমরা জানি না, 4টা হাত। আর এখানে কয়টা হবে? 3টা। ওকে, ডান। এখন কথা হচ্ছে কয়টি সিগমা বন্ধন আছে একটু যদি তাকাও, সিগমা বন্ধন সংখ্যা এই যে এখানে কি 2টা। আমি একটু ভেঙে ভেঙে লিখি, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। ভেঙে ভেঙে লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখেন স্যার, এইখানে কয়টা আছে? 2টা হাইড্রোজেন। এইখানে কয়টা? একটা হাইড্রোজেন। এইখানে 2টা হাইড্রোজেন। এইখানে 3টা। ওকে, তো দেখো সিগমা বন্ধন কয়টা আছে দেখো, 1 2। এইখানে কি একটা সিগমা একটা পাই না? ডাবল বন্ডে অলওয়েজ মনে রাখবা, ডাবল বন্ডে কি থাকে? একটা সিগমা একটা পাই। তো 3টা গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা সিগমা বন্ধন। ঠিক আছে ভাইয়া, 11টা। এইভাবে একটু ঠান্ডা মাথায় করে নিবা, ভুল করো না। অনেকে সহজ জিনিসগুলা গণায় ভুল করে ফেলো। তারপর দেখো RCONH2 অর্থাৎ অ্যামাইড আর কার্বন নাইট্রোজেনে, ঠিক আছে, সিগমা বন্ধন কোন কোন অরবিটালের অধিক্রমণের ফলে তৈরি হয়? অর্থাৎ কার্বনে কি কি আছে, কি সংকরণ, এখানে নাইট্রোজেনে কি সংকরণ। দেখো এটাকে যদি ভাঙ্গায় লিখি, RC ডাবল বন্ড আর NH2। দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনে তো আমরা জানি এই যে অ্যামিন sp3, এটা কি sp3। আর এইটা কি? এই কার্বনটা sp2 না ভাইয়া? এই কার্বনটা কি? sp2। তাহলে sp2 আর sp3, অ্যান্সার কি? বি নাম্বারটা, sp2 আর sp3। মজা লাগতেছে না? দেখবা চট করে সব শেষ হয়ে যাবে। নিম্নের কোনটি সমগাত্রীয় শ্রেণী? সমগাত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ জিনিসটা কি ভাইয়া? সমগাত্রীয় শ্রেণী হচ্ছে ধরো একই গ্রুপ, জাস্ট কার্বন সংখ্যা বাড়বে। ধরো যখন তুমি বলবা মিথেন, ইথেন, প্রোপেন, এরা কি একটা সমগোত্র। তারপর দেখো ইথিন, প্রোপিন, বিউটিন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, কি দেখো মিথিলিন মূলক বাড়তেছে না, একটা করে কার্বন বাড়তেছে না। সো এখন দেখো একই সমগাত্রীয় শ্রেণী, দেখো ইথেন, মিথেন, প্রোপিন, দেখো অ্যালকেনের সাথে কি অ্যালকিন আসবে? আসবে না। তারপর দেখো ইথিন, প্রোপিন, বিউটেন, দেখো অ্যালকেনের সাথে অ্যালকিন আসছে, হবে না এটা। তারপর দেখো ইথেন, প্রোপেন, বিউটেন, এই যে এটা হচ্ছে একই সমগাত্র, মানে সবগুলো একই গ্রুপের। ইথিন, মিথেন, বিউটেন, দেখছো এখানে মিথেন আবার আইসা পড়ছে। সো ওই 3টা কেন হইল না? একদম ইজি। পরেরটা যাই দিই, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কোনটি? অ্যালকাইল মূলক একটু খেয়াল করো, অ্যালকাইল মূলক কি? CnH2n +1 বলি আমরা। কেন? ধরো এই যে একটা মিথাইল মূলক, হ্যাঁ, কার্বন একটা, হাইড্রোজেন 4টা হইতো যদি এই যে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n +2, এটা কি অ্যালকেনের সাধারণ সংকেত। কার্বন একটা হইলে হাইড্রোজেন কয়টা হইতো? দ্বিগুণের সাথে 2 যোগ। তো মিথাইল মূলকে কি হয়েছে? একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। তো এই কারণে সংকেত কি? CnH2n +1। যেমন ইথাইল মূলক যদি যাও CH3CH2, এটা হচ্ছে ইথাইল মূলক, অর্থাৎ C2H5, অর্থাৎ হাইড্রোজেনের দ্বিগুণের সাথে 1 যোগ, CnH2n +1, অ্যান্সার কি? বি নাম্বারটা। পরেরটা দেখি, অ্যামাইডের কার্যকরী মূলক কোনটা? অ্যামাইড, দেখো অনেকে এইটা দেখায় দেয়, এটা হচ্ছে অ্যামিন। অ্যামাইড কি? দেখো CONH2, অ্যামাইড, বুঝে গেছে? অ্যামাইড কি? CONH2, এটাকে অ্যামাইড বলা হয়। পরেরটা দেখি, নিচের কোনটি অ্যাসিড অ্যানহাইড্রাইড? মনে রাখবা অনেকে ইথার, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড 3টার ভিতরে প্যাচ লাগায়। ইথার কি? ইথার হচ্ছে এই যে মাঝখানে অক্সিজেন, দুই পাশে কি থাকবে? কার্বন। তারপর কি? এস্টার কি? দেখো একটা কার্বনিল গ্রুপ আর একটা অক্সিজেন, ঠিক আছে, ইথার গ্রুপ, এটা হচ্ছে এস্টার। আর অ্যাসিড অ্যানহাইড্রেট কি? মাঝখানে ইথার, দুই পাশে 2টা কার্বনিল গ্রুপ, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট। প্যাচ লাগাবো না। তো দেখো অ্যাসিড অ্যানহাইড্রেট কি? ডি নাম্বারটা। এটা কি? এস্টার, ঠিক আছে। এটা কি? এটাও এস্টার, বুঝতে পারছো? এটা হাইড্রোজেন এসে পড়ছে, এটা এস্টার। আর এটা কি? কার্বনিল গ্রুপ। সো প্যাচ লাগানো যাবে না কিন্তু, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো সায়ানাইড মূলক, দেখো এটাকে সায়ানাইডও বলতে পারি, এটাকে নাইট্রাইলও বলতে পারি। নাইট্রো কিন্তু আমরা বলতে পারি না। নাইট্রো কোনটা? NO2, এটাকে বলি নাইট্রো, বুঝা গেছে? 1 2, ক নাম্বারটা সঠিক। পরের প্রশ্নে যাই, দেখো একটা টারশিয়ারি অ্যালকোহল, এটার IUPAC নাম যাইছে, দেখো CH3, দেখো কি বলছে? CH3COH। তো এখন দেখো কার্বনের সাথে 3টা CH3 মূলক, তাই না রে বাবা? আচ্ছা, এইখানে OH। সো আমি কি বলবো? লং চেইন ডিটারমিনেশন। লং চেইন কোনটা? এটা। তো নাম্বারিং করি, যে কোনো দিক থেকে নাম্বারিং করা যায়, 1 2 3। তাহলে কি হবে? 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল 2। এটার নামটা কি? 2 মিথাইল প্রোপেন 2 অলও বলতে পারো, প্রোপানল 2ও বলতে পারো, যেটাই বলো, কোনো সমস্যা নেই। পরেরটা দেখি, দেখো
এটার নামকরণটা কি? যখনই কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে তাকে 1 নাম্বার দিবে, 1 2 3 4। এটা যদি দেখি আমরা 2 নাম্বার কার্বনে কি আছে, একটা অ্যালকিন, তাহলে আমি কি বলবো, বিউট 2 ইন 1 ওইক অ্যাসিড। দেখো বিউট 2 ইন, দেখছো 1 ওইক অ্যাসিড, 1 নম্বরে কার্বক্সিলিক অ্যাসিড আছে। নাম্বারিংটা সুন্দরভাবে করলে তোমার নামকরণটা একদম ইজি। পরেরটা দেখো, আইইউপিএসসি পদ্ধতিতে এই যে এই যৌগটার নাম কি? সো এটা যদি আমি একটু ভেঙে দেখাই দিই তোমাকে, দেখো CH3 CH, এর উপরে কি আছে OH, তারপরে যদি আসি CH, তারপরে কি আছে Br ব্রোমিন, তারপরে CH2 Br। আচ্ছা, এখন দেখো সক্রিয়তা সিরিজে কে উপরের দিকে আছে? অবশ্যই অ্যালকোহল উপরের দিকে আছে। তো যেই দিক থেকে অ্যালকোহল কাছে পাবো সেই দিক থেকে নাম্বারিং 1 2 3 4। তাহলে দেখো 3 নম্বরে আর 4 নম্বরে কি আছে, দুইটা ব্রোমিন আছে। তো 3 4 ডাইব্রোমো, তারপর কি বিউটানল 2। তো আমি দেখি 3 4 ডাইব্রোমো 2 বিউটানল, দেখছো অ্যান্সার কি বি নাম্বারটা, 3 4 ডাইব্রোমো 2 বিউটানল। অ্যান্সার কি বি নাম্বারটা, 3 4 ডাইব্রোমো 2 বিউটানল। সো অনেকে ভুল করে কি, দেখো এই যে এইখান থেকে শাখা শিকল আগে পাচ্ছে, নাম্বারিংটা ভুল করে ফেলে। সো নাম্বারিংটা ভুল করা যাবে না। পরেরটা দেখো, এই যে যৌগটা CH3 CH2 CH2 CONH, সো এটা কি একটা অ্যামাইড। তো অ্যামাইডও আছে, এটার নামকরণটা আইইউপিএসসি নামকরণটা কিভাবে হবে? এটা হচ্ছে দেখো তোমার এই যে প্রতিস্থাপক, দেখো N মিথাইলটা আগে বলবো, হ্যাঁ N মিথাইল। তারপর দেখো এইখান থেকে বড় যে যৌগটা, একটু খেয়াল করো, বড় যে যৌগটা 1 2 3 4, এটা কি বিউটানঅ্যামাইড বলবো এই অংশটাকে। তো দেখো একটা প্রতিস্থাপক, অর্থাৎ নাইট্রোজেনের একটা প্রতিস্থাপক মিথাইলমূলক N মিথাইল, তারপর দেখো 1 2 3 4, এটা কি অ্যামাইড না বিউটানঅ্যামাইড, N মিথাইল বিউটানঅ্যামাইড আছে, এই যে আছে, এই যে দেখছো ডি নাম্বারটা N মিথাইল বিউটানঅ্যামাইড। পরের প্রশ্নটা, এটা পরের প্রশ্ন না, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট। এইবার এইচএসসি 25 ব্যাচের ভার্সিটি কেমিস্ট্রিটা আমি একা পুরোটা পড়াবো তোমাদেরকে, হ্যাঁ এটার জন্য একটা আলাদা কোর্স আছে। সো এই কোর্সটা তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই শুরু হবে। এবং ভার্সিটি কেমিস্ট্রির জন্য যতগুলো ভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, আদার যত বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ, রাজশাহী, ইভেন কি যারা সেকেন্ড টাইমও আছো, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য এই অ্যানাউন্সমেন্টটা যে ভাইয়া এইবার 24টা ক্লাস বা তারও বেশি লাগতে পারে, 26 বা 27, বাট কম্প্যাক্টভাবে পুরা ভার্সিটি কেমিস্ট্রিটাকে ভাইয়া একা গুছাইয়া দিব। এতদিন মানে লাস্ট 2022 সালে ভাইয়া তোমাদেরকে একা পড়াইছিলাম, এইবার একা পুরাটা গুছিয়ে দিব, এই কারণে ভাইয়ার এই ডিসিশনটা। আর আমাদের যারা ফুল পড়তে চাও, ফুলের জন্য তো আমাদের এসিএস ভার্সিটি কোর্স আছে, কোনো সমস্যা নেই। আর একা যারা কেমিস্ট্রিটা আমার কাছে পুরোটা শেষ করতে চাও একদম ভার্সিটি স্টাইলে, সবগুলা শর্টকাট ট্রিক সহ, সবগুলা হাতে ক্যালকুলেশন সহ, তুমি জানো সাকিব ভাইয়া হাতে ক্যালকুলেশনটা একদম ধরে ধরে করাই দিই, এবং এইখানে যে ভাইয়া ডিটেলস প্রশ্ন ধরে ধরে সলভ করাচ্ছি। সো অনেক স্টুডেন্ট আছে হচ্ছে প্রশ্নগুলো ধরতে পারে না ভার্সিটি অ্যাডমিশনে, তো সবগুলা প্রশ্ন ধরে ধরে আমি তোমাদের পড়াবো। সো কোর্সের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, বা তুমি এসজি শপে গেলেও তুমি হচ্ছে সুন্দরভাবে আমার এই কোর্সটা পেয়ে যাবা। এখানে কি থাকবে, উইকলি এক্সাম থাকবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে, মডেল টেস্ট থাকবে, ওয়েব অ্যাপ থাকবে, অর্থাৎ একটা অ্যাডমিশন কোর্সে যা যা কিছু দরকার সব কিছুই পাবা ইনশাল্লাহ। ওকে, ইভেন কি ডাউট সলভও যদি লাগে, ওই ডাউট সলভটাও আমি অ্যাড করে দিব, টেনশন নেই। কোর্স প্রাইস খুবই মিনিমাম রাখা হয়েছে, একদম তোমাদের রিজনেবলে 1000 টাকা। সো আই থিঙ্ক এই ইনভেস্টমেন্টটা তোমার জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট হবে, তুমি যদি আমার সাথে পুরো ভার্সিটির কেমিস্ট্রির জার্নিটা শুরু করতে চাও। আর এছাড়া প্ল্যান করতেছি দেশের যে কোনো একটা জায়গায় অফলাইনে ভার্সিটি কেমিস্ট্রিটা, অ্যাডমিশন কেমিস্ট্রিটা পড়াবো। সো তোমরা একটু কমেন্ট করো যে কোন জায়গায় তোমরা আগ্রহী, সো সেখানে আমি শুরু করতে পারি। ওকে, সো চলো আমরা আবার পড়ালেখায় ফিরি। সো দেখো একটু হালকা করে প্রমোশন হয়ে গেল। সো দেখো CH3 CH2 C ডাবল বন্ড ও CH2 CH3 যৌগটির আইইউপিএসির নাম কি? ঠিক আছে, ইউপেক নামকরণ কি? তো এটা কিভাবে করবা, দেখো এটা কি, এটা একটা এস্টার। তো এস্টারের ক্ষেত্রে দেখো এই যে একটা অংশ বড় অংশ ধরতে হবে তোমাকে, একটা ছোট অংশ, ছোট অংশটা প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। দেখো এটা কি ইথাইল মূলক, তাই না? এটা কি প্রতিস্থাপক যখন কাজ করবে এটা ইথাইল মূলক। আর এই পুরাটা দেখো 1 2 3 প্রোপানয়েড, সো এটার নাম কি ইথাইল প্রোপানয়েড। মানে বড় অংশটা এস্টারের ভিতরে ঢুকাবা, আর ছোট অংশটা যেটা থাকবে সেটাকে তুমি সাবস্টিটিউট ধরতে হবে, ইথাইল প্রোপানয়েড। ওকে, পরের প্রশ্নে যাই। দেখো সুন্দর একটা প্রশ্ন,
এটা কি জ্যামিতিক সমানতার একটা প্রশ্ন। দেখো জ্যামিতিক সমানতার শর্ত কি জানি আমরা, কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে এবং কার্বনের যে চারটা হাতে, ঠিক আছে, প্রতি হাতগুলোতে প্রতিটা কার্বনের দুইটা হাতে ভিন্ন ভিন্ন মূলক থাকলেই হবে, ঠিক আছে। সো দেখো এটা কি একটা জ্যামিতিক সমানতা, এই কার্বনের দুইটা হাতে দুইটা ভিন্ন মূলক, এই কার্বনের দুইটা হাতে দুইটা ভিন্ন মূলক। সো এটা কি একদম সুন্দরভাবে জ্যামিতিক সমানতা। তারপরে দেখো একটি জৈব যৌগে দুটি অসদৃশ প্রতিসম কার্বন আছে, কয়টি সমাণু আছে? অপ্রতিসম কার্বন মানে কি আমরা জানি না, কাইরাল কার্বন ভাইয়া, এটাকে আমরা কি জানি, কাইরাল কার্বন, তাই না? কাইরাল কার্বন জানি আমরা। সো এখন দেখো কাইরাল কার্বন যদি দুইটা হয় তাহলে সমাণু সংখ্যা কত? আমরা জানি টেকনিকটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ দুইটা কাইরাল কার্বন থাকলে সমাণু কয়টা হবে? 4টা। বুঝে গেছে? এই সূত্রটা মনে রাখো। অ্যান্সার কি? এ নাম্বারটা 4টা সমাণু হবে। ক্লিয়ার স্যার? পরেরটা দেখি, C5H12, দেখো অ্যালকেন না, CnH2n+2 অ্যালকেন মানে পেন্টেন। তো অ্যালকেনের সমাণু আমরা কিভাবে বের করি? 2 টু দি পাওয়ার n-4 + 1। বুঝে গেছে? তো দেখো n কি, n হচ্ছে কার্বন সংখ্যা, nটা কি এখানে কার্বন সংখ্যা। তো দেখো কার্বন সংখ্যা কত? 5 অ্যালকেনের ক্ষেত্রে, হ্যাঁ। আর এটা মনে রাখবা আপ টু কার্বন নাম্বার 7 পর্যন্ত প্রযোজ্য এই সূত্রটা, হ্যাঁ। 7-এর পরে দেয়ও না, তো টেনশন করার কোনো কারণ নাই। 2 টু দি পাওয়ার 5 - 4 + 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 + 1 তাহলে কত হয়? 3। তো 3টা সমাণু আছে। বুঝে গেছে? সো এইভাবে সূত্র অ্যাপ্লাই করে 6টার জন্য কি হবে, 7টার জন্য কি হবে তুমি অ্যাপ্লাই করো। পরেরটা দেখো, ডাইমিথাইল ইথার ও ইথানল কি ধরনের সমাণু? দেখো ডাইমিথাইল ইথার, এটাকে আমরা বলি ডাইমিথাইল ইথার, আরেকটা কি ইথানল, CH3CH2OH। তো এখন দেখো এইখানে কি হয়েছে ভাইয়া, এইখানে আমাদের কি হয়েছে দেখো, একটা কার্যকরী মূলক ইথার, একটা কি কার্যকরী মূলক অ্যালকোহল। তো কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে গেছে না? কার্যকরী মূলকটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। সো কার্যকরী মূলক যখন চেঞ্জ হয়ে যায় এটাকে কি বলি আমরা? কার্যকরী মূলক সমাণু। অ্যান্সার কি? সি নাম্বারটা। ক্লিয়ার? মাথায় ঢুকেছে ভাইয়া? পরেরটা দেখো, আলোক সমানতা প্রদর্শন করে কোনটা? সো যেটার ভিতরে কাইরাল কার্বন আছে, যার 4টা মূলকে ভিন্ন ভিন্ন, সেটা কিন্তু আলোক সমাণু। একটা টেকনিক শিখিয়ে দিই, বিউটানল 1 আর বিউটানল 2 দিয়ে অনেক প্রশ্ন আসবে তোমাদের। মনে রাখবা বিউটানল 2টা হচ্ছে আলোক সমাণু প্রদর্শন করে। দেখো আমি দেখি বিউটানল 2, 1 2 3 4, 2 নম্বরে OH, বিউটানল 2 মানে। তো এখন দেখেন স্যার, এইখানে যদি আমি তোমাকে দেখাই কিভাবে কাইরাল কার্বন হয়েছে, CH3CH2, একটা মূলক হাইড্রোজেন, একটা CH3। দেখো স্যার 4টা মূলকে কিন্তু ভিন্ন ভিন্ন, একটা মিথাইল মূলক, একটা ইথাইল মূলক, একটা হাইড্রোজেন, একটা OH। সো এই কার্বনের 4টা মূলক ভিন্ন ভিন্ন না? সো এই যে 2 নম্বর কার্বনটাই হচ্ছে বিউটানল 2-তে অপ্রতিসম কার্বন, বা এটাকে আমরা বলি কি কাইরাল কার্বন। সো উত্তর কি? বিউটানল 2। বাকিগুলো তুমি একটু চেক করবা বাসায়, কোনো কাইরাল কার্বন পাবা না। যেমন 2 অ্যামিনো প্রোপেন, দেখো 1 2 3, 2 নম্বরে কি আছে? অ্যামিনো আছে। সো দেখো 2টা মূলক কিন্তু সেম হয়ে গেছে অলরেডি, CH3। বুঝে গেছে? বাকি 2টা বাসায় চেক করো, দেখবা হচ্ছে তুমি একাধিক মূলক একটা কার্বনের সেম পাবা। ওকে, তারপর দেখো C3H6O, তো এটা একটা টেকনিক শিখিয়ে রাখি তোমাদেরকে, মনে রাখবা CnH2nO, এটা হচ্ছে হয় অ্যালডিহাইড অথবা কিটোন অথবা ইনল। আমরা কি বলি, এই যে কার্বন ডাবল বন্ড, কার্বন একটা অ্যালকোহল, এটাকে কি বলা হয়? ইনল। ওই যে আমরা টটোমারিজমে পড়ছি না, ইনল। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটাকে কি বলা হয় ভাইয়া? ইনল। তো এই যে সাধারণ সংকেত যদি থাকে তাহলে এই 3 ধরনের সমাণু দেখায়, বা এই 3টা শ্রেণীর একটাই কমন সংকেত, CnH2nO। সো এটা কি অ্যালডিহাইডও দেখাবে, কিটোনও দেখাবে, অসম্পৃক্ত অ্যালকোহল দেখো মানে কি? ইনল। দেখো কার্বন কার্বন ডাবল বন্ড হইলেই তো আমরা অসম্পৃক্ত কার্বন বলি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে অসম্পৃক্ত, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে আমরা কি বলি? সম্পৃক্ত। মনে আছে তোমাদের? কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে আমরা বলি সম্পৃক্ত, আর কার্বন কার্বন ডাবল বন্ডে বলি অসম্পৃক্ত। তাহলে এই যে এই 3টাই কি পসিবল। পরেরটাই দেখি, কোন সমানতা আপনা আপনি ঘটতে পারে? কি বলছে? কোন সমানতাটা আপনা আপনি ঘটতে পারে? দেখো আমরা যে পড়ছি টটোমারিজম, কিটোইনল সমানতা, এটা নিজে নিজেই ঘটে। একটু পরে আসতেছি আরো এক্সাম্পল নিয়ে। নিচের কোনটি কিটোইনল টটোমারিতা প্রদর্শন করে? আমরা জানি কিটো গ্রুপ মানে কি? প্রোপানন। একটু খেয়াল করো, CH3
সি ডাবল বন্ড ও CH3, এটা কি হবে ইনলে কনভার্ট হবে। সো এটা কিভাবে কাউন্ট করবা, এই যে দেখো এটার একটা টেকনিক আছে, এই যে অক্সিজেনটাকে 1 ধরবা, তারপরের কার্বনটাকে 2 ধরবা, আর ডানে বামে যে কোনো একটাকে 3 ধরতে পারো। তো মনে রাখবা 1 2 থেকে ডাবল বন্ডটা চলে যাবে 2 3 এর মাঝে, এই যে ডাবল বন্ডটা এইভাবে শিফট হবে, ওকে। আর 1 এ কি হবে, একটা হাইড্রোজেন যুক্ত হবে, দেখো CH3, এই যে দেখো 2 3 এর মাঝে ডাবল বন্ড চলে গেছে, এখানে কি ছিল অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন দিবা, এখানে বাকিগুলো কি হয়ে গেছে CH2, এটা কি হয়ে গেছে ইনল। এই যে সমানতাটা ঘটছে এটাকে বলা হয় কিটো ইনল সমানতা বা গতিশীল সমানতা বা টটোমারিজম। এই যে পয়েন্টগুলো মাথায় রেখো, ভাই কি বলছি, গতিশীল সমানতা, এগুলো পরীক্ষায় এসে পড়ে। পরেরটা দেখো C6H4 CH3Cl যৌগটির কয়টি সমাণু সম্ভব। মনে রাখবা বেনজিনে যদি দুইটা প্রতিস্থাপক থাকে, মনে রাখবা বেনজিনে দুইটা প্রতিস্থাপক থাকে, দুইটা সেম হোক আর ভিন্ন হোক, যদি দুইটা প্রতিস্থাপক থাকে তাহলে 3টা সমাণু সম্ভব, অর্থ প্যারা মেটা, বুঝা গেছে। তো এখন দেখো এই বেনজিনের ভিতরে একটা মিথাইলমূলক প্রতিস্থাপক, একটা ক্লোরিন, তো এটা কয়টা সমাণু থাকবে, 3টা সমাণু থাকবে, অর্থ প্যারা মেটা। আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য অ্যালকেনের, দেখো চমৎকার একটা প্রশ্ন, অ্যালকেনের সর্বনিম্ন কার্বন সংখ্যা কত হবে। মিনিমাম কার্বন সংখ্যা যদি 7 হয়, বুঝছো, মিনিমাম কার্বন সংখ্যা যদি অ্যালকেনের 7 হয় তাহলে সেটা অপটিক্যাল আইসোমারিজম দিবে। দেখো আমি একটু তোমাদের চেক করে দেখাই দিই, দেখো এই যে কার্বন, দেখো একটা দিলাম হাইড্রোজেন, একটা দিলাম 2 কার্বন বিশিষ্ট, একটা মিথাইল মূলক দিলাম, ঠিক আছে, একটা ইথাইল মূলক দিলাম CH2 CH3। এখন দেখো মিথাইল মূলক ইউজ করছো, ইথাইল মূলক ইউজ করছো, হাইড্রোজেন ইউজ করছো, আরেকটা কি তোমার প্রোপাইল মূলক ব্যবহার করতে হবে CH2 CH2 CH3, বুঝে গেছে। দেখো 3 আর 4 টোটাল 7টা কার্বন না, তো 7টা কার্বন থাকলে তুমি কি করতে পারবা, এইটা যে এই কার্বনটা যে কাইরাল কার্বন বা আলোক সমানতা প্রদর্শন করবে, এটা তুমি প্রুফ করতে পারবা। সো অ্যান্সার কি 7। পরেরটা দেখো আলোক সক্রিয় কিন্তু একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়, এরূপ যৌগকে কি বলা হয়, বুঝছো, এটাকে বলা হয় ডায়াস্টেরিওমার। দেখো আলোক সক্রিয় বাট যদি দর্পণ প্রতিবিম্ব হইতো তাইলে কি হইতো, আমরা বলতাম হচ্ছে এনানসিওমার, বুঝতে পারছো। বাট আলোক সক্রিয় বাট দর্পণ প্রতিবিম্ব নয়, এদেরকে বলা হয় ডায়াস্টেরিওমার। নিচের কোনটি মেসোযৌগ, একটু খেয়াল করো, মেসোযৌগ হচ্ছে এমন একটা যৌগ যেটাকে তুমি যদি মাঝখান থেকে কাটো, তাহলে উপরে নিচে যদি সেম থাকে তাহলে সেটাকে তুমি মেসোযৌগ বলতে পারবা। ধরো এই যে সি নাম্বারটা, এই দেখো এইখান থেকে যদি আমি মাঝখান থেকে কাটি, দেখো আমি যদি একটু পুরোটা এক্সপ্লেন করে দেখাই, ধরো CH3 CHOH, তারপরে দেখো COH H CH3। সো এই যৌগটাকে আমি যদি মাঝখান থেকে কাটি, খেয়াল করো এইখান থেকে কাটি, তাহলে কি হবে, উপরে যা নিচেও তা, এবং এইটাকে যদি আমি এই মাঝখান থেকে কাটি তাহলে দেখা যাবে উপরের অংশটা নিচের অংশের উপরে, এটাকে আমরা কি বলি, সুপার ইম্পোজ হচ্ছে, ঠিক আছে, বা সমাপাতিত হচ্ছে, মানে এইটার উপরে পুরোপুরি বসে যাবে। সো এই ধরনের যৌগগুলোকে আমরা কি বলি, মেসোযৌগ বলি। এই যৌগগুলোকে কি বলি ভাইয়া, মেসোযৌগ বলি, মেসোযৌগ, বুঝতে পারছেন মেসোযৌগ কি জিনিস। সো কোনো যৌগকে মাঝখান থেকে কাটলে উপরে যে অংশ নিচেও সেম অংশ, মানে উপর নিচ যখন সদৃশ পাবা সেটা হচ্ছে মেসোযৌগ। পরে দেখো কোনটিতে 2টি কাইরাল কার্বন আছে, কোন যৌগটাতে 2টা কাইরাল কার্বন আছে। সো আমরা একটু দেখি, 2 হাইড্রোক্সি বিউটানল তো আমরা চেক করে ফেলছি, তাই না, বিউটানলে একটা, আগেই বাদ দেই। 2 মিথাইল প্রোপানল 2, একটু খেয়াল করো, প্রোপানল মানে 3টা কার্বন থাকলে কখনো 2টা তুমি পাবা না। তো দেখো 2 মিথাইল প্রোপানল 2, এটা কি কোনো কাইরাল কার্বন আছে, নাই, একটাও নাই, বুঝাই যাচ্ছে। দেখো আমি আর হাইড্রোজেন দিলাম না, এই যে দেখো 2টা মূলক সেম মূলক, 3টা মূলক সেম মূলক, সো এটা হবে না। তো বিউটেন 2,3 ডায়ল দেখি, 1 2 3 4, 2 নাম্বার একটা OH একটা হাইড্রোজেন, 3 নাম্বার একটা OH একটা হাইড্রোজেন, বিউটেন 2,3 ডায়ল। সো একটু খেয়াল করো, তুমি এই কার্বনটাকে যদি কাইরাল কার্বন ধরো তখন কি হবে, 1টা 2টা 3টা আর পুরো অংশটা 4টা। এই কার্বনটাকে যদি কাইরাল কার্বন ধরো 1টা 2টা 3টা, উপরের পুরো অংশটা আলাদা একটা মূলক। সো এই যে বিউটেন 2,3 ডায়ল যেটা পাচ্ছ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই যে 3 কার্বন বিশিষ্ট, এইখানে কখনো তুমি 2টা কাইরাল কার্বন পাবা না, বুঝতে পারছো। তারপর দেখো C4H10O, এইটাই সমাণু সংখ্যা কি হবে।
সো দেখো C4H10O মানে কি, CnH2n+2। দেখো C4H10O, এটার কি কি পাই আমরা? এটার পাই হচ্ছে অ্যালকোহল, এটা কি পাই? ইথার, এটা কি পাই? ইনল। সো একটু খেয়াল করো। সো আমরা যদি দেখি এটা সমাণু সংখ্যা কখনোই 5টা হবে না, সমাণু সংখ্যা হবে 7টা। একটু খেয়াল করো, C4H10O দেখো 1 2 3 4, 4টা কার্বন, তাই না? আমরা অ্যালকোহল দিয়ে করি, 1 নম্বরে অ্যালকোহল দিতে পারি 1 2 3 4, আমরা 2 নম্বরে অ্যালকোহল দিতে পারি 1 2 3, একটা শাখা শিকল দিয়ে একটা অ্যালকোহল দিতে পারি, ইয়েস, এরকম পারি। তারপর দেখেন স্যার, আমরা ইথারে আসি, আমরা একটা ইথার এইভাবে বানাইতে পারি, আরেকটা ইথার এইভাবে বানাইতে পারি, ওকে। তারপরে আসেন আমাদের কি হয়, ইনল যদি আনি, হ্যাঁ, 1 2 3 4 OH, 1 নম্বর কার্বনে, ঠিক আছে, একটা 1 2 3 4, 2 নম্বর কার্বনে ডাবল বন্ড দিয়ে OH দিলাম, ঠিক আছে। তারপর দেখো 1 2 3 4, OH-টা আমি কি করতে পারি, 2 নম্বর কার্বনে দিতে পারি। সো টোটাল 7টা সমাণু হয়, টোটাল 7টা সমাণু হয়। সমাণুর সংখ্যা কখনো 5টা হবে না। টোটাল কয়টা সমাণু হবে? 7টা সমাণু হবে। সো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে, যেহেতু 2টা অ্যান্সার করতেই হবে তোমাকে, প্রথমটা বাদ। বুঝে গেছে? অনেক গাইডে ভুল দেওয়া আছে, সমাণুর সংখ্যা 5 দেওয়া আছে, বাট 7টা সম্ভব। তারপরে দেখো একটি সমাণু আলোক সক্রিয়, অবশ্যই একটা আলোক সক্রিয় পাবো। একটি সমাণু 3 ডিগ্রি অ্যালকোহল, দেখো এখানে 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেছি, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ 3টে অ্যালকাইল মূলক আছে। আর একটা আলোক সক্রিয়, অবশ্যই আমরা একটা আলোক সক্রিয় পাই। দেখো এই যে এই বিউটানল 2, ওইটাই তো আলোক সক্রিয়, ঠিক আছে। অ্যান্সার কি? 2 এবং 3। পরেরটা যদি যাই, ফুলারিন কি? ফুলারিনটা কার্বনের একটা রূপভেদ, কার্বনের ন্যানোটিউবো এবং উচ্চ ঘাত সহ, 3টাই সঠিক ফুলারিনের ক্ষেত্রে, 1 2 3। পরের প্রশ্নটা যাই, অগ্রগণ্য মূলক কোনটি? মানে কি, এই যে সক্রিয়তা সিরিজে সবার উপরে কে আছে? কার্বক্সিলিক অ্যাসিড আছে না আমাদের, এই যে বড় ভাই। অ্যান্সার কি? বি নাম্বারটা, অগ্রগণ্য মূলক। পরের প্রশ্নটা দেখি, এই যে এই যৌগটার প্রোপাননের টোটোমার কোনটি? আমি একটু আগে দেখাইছিলাম, 1 2 3, যে কোনো একটা, এটাও 3 ধরতে পারো, ইনল বানায় ফেলতে পারো। সো এটাই কি হবে? দেখো CH3 COH ডাবল বন্ড CH2, ওকে। দেখো এই যে অ্যান্সার, সি নাম্বারটা এসে পড়ছে। দেখো কার্বন ডাবল বন্ড, তারপরে OH CH3। পরেরটা যদি যাই, বিউট 2 ইন প্রদর্শন করে কোনটা? বিউটিন 2, দেখো 1 2 3 4, বিউটিন 2 কি প্রদর্শন করে বলো তো? সুন্দরভাবে আমি বলতে পারি না, এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে বিউটিন 2। সো উত্তর কি? জ্যামিতিক সমানতা। পরে দেখো হেক্সিন 3 কি দেখায়? হেক্সিন 3 দেখো ডাবল বন্ড আছে, হেক্সিন 3 সিস ট্রান্স বা জ্যামিতিক সমানতা। তারপরে যদি দেখাই গ্লিসারঅ্যালডিহাইড কাইরাল কার্বন কোনটি? কয়টি? গ্লিসারঅ্যালডিহাইডে যদি দেখাই আমরা, দেখো 1 নাম্বার কার্বনটা কি হবে? CHO, তারপরে কি? COH, ঠিক আছে, তারপরে COH। তাহলে কাইরাল কার্বন কয়টা হবে? অবশ্যই 2টা হবে, হাইড্রোজেন হাইড্রোজেন, এইখানে কি হবে? হাইড্রোজেন। সো কাইরাল কার্বন কয়টা? একটা। 2টা কখনোই হবে না, উত্তর কয়টা? একটা। দেখো এই কার্বনটা কাইরাল কার্বন, দেখো একটা CHO, একটা হাইড্রোজেন, একটা OH, আর বাকিটা একটা মূলক। এই কার্বনটা কাইরাল কার্বন কেন হবে না? দেখো 2টা হাইড্রোজেন আইসা পড়ছে। সো অ্যান্সার কোনটা? গ্লিসারঅ্যালডিহাইডে একটা। পরের প্রশ্নটায় যাই, নিচের কোন যৌগটি আলোক সক্রিয় যৌগ? কি বলছে? আলোক সক্রিয় যৌগ কোনটা? দেখো আলোক সক্রিয় মানে কি? কাইরাল কার্বন থাকতে হবে। সো এই যে বের করার সিস্টেম হচ্ছে, দেখো যে কার্বনটাকে একটু একা একা দেখা যাবে, দেখো এই উপরের যতগুলো এক্সাম্পল আছে, সিঙ্গেল কোনো কার্বন আছে, দেখো এই কার্বনটা একা একা দেখা যাচ্ছে, বাট এই কারণে তো 3টা মিথাইল মূলক বুঝাই যাচ্ছে। সো যে কার্বনটাকে তোমার একটু একা একা লাগবে, বুঝছো, সেটাই কাইরাল কার্বন। দেখো এই কার্বনে একটা কই গেছে? হাইড্রোজেন, একটা NH2, একটা COOH, ঠিক আছে। এই যে দেখো হাইড্রোজেন, NH2, COOH, আরেকটা কি? মিথাইল মূলক, মিথাইল মূলক। বুঝা গেছে? সো 4টা মূলকই ভিন্ন ভিন্ন, তাহলে এই যে এই যৌগটা আলোক সক্রিয় যৌগ। বুঝতে পারছেন স্যার? পরেরটা দেখি, নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? তোমাদের কি বোরিং লাগতেছে? বোরিং লাগলে কিচ্ছু করার নাই, শুরুর দিকে এই প্রশ্নগুলো কিন্তু বোর্ডে আসতেছে, দেখছো, রিসেন্ট টাইমে বোর্ডে আসছে।
সো কোন বোর্ডে কি প্রশ্ন আসবে কেউ কিন্তু জানে না। তোমরা অনেকেই কি করো, এই জিনিসগুলো স্কিপ করে যাও। সো স্কিপ করা যাবে না ভাইয়া, স্কিপ করলেই ধরা খাবা, স্কিপ করলেই ধরা খাবা। সো একটু কষ্ট হইলেও 190টা এমসিকিউ যেগুলো আজকে দেখাই দিব সবগুলা করে যাবা, দেখবা পরীক্ষা 100তে 100 হয়েছে, আগুন হয়েছে পরীক্ষা। ওকে, নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? দেখো সবগুলাই কি অ্যালকেন না? অ্যালকেনের জন্য মিনিমাম কার্বন সংখ্যা একটু আগে পড়াইছি, কয়টা লাগবে? 7টা লাগবে। আর প্রত্যেকটা প্রশ্ন দেখছো ইউনিক, আমি কিন্তু রিপিট প্রশ্ন পড়াচ্ছি না, ইউনিক প্রশ্ন পড়াচ্ছি। সো এই কারণে তোমার জন্য কাজে দিবে। সো অ্যান্সার কি? বি নাম্বারটা। টার্টারিক অ্যাসিডে কতটি আলোক সমাণু আছে? উত্তর হচ্ছে 2টা, একদম সিম্পল, আর সবসময় মনে রাখবা। তারপর দেখো বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত ন্যানোমিটার? এটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে। দেখো অ্যালকেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাই না? অ্যালকেন 0.154, অ্যালকিন 0.134, অ্যালকাইন 0.120। একটা জিনিস খেয়াল করছো যে বেনজিনেরটা অ্যালকেন আর অ্যালকিনের মাঝামাঝি কিন্তু। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, হ্যাঁ, কার বন্ধন দূরত্ব অ্যালকেন এবং অ্যালকিনের মাঝামাঝি। পরেরটাই যদি যাই, লোহিত তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে ইথাইন গ্যাস চালনা করলে নিচের কোনটি তৈরি হয়? উত্তর কি? বেনজিন। দেখো ইথাইন গ্যাসের মধ্য দিয়ে, একটু খেয়াল করো, ইথাইন, এটা 2টা জিনিস দিতে পারো, আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ, আর যদি নিকেলের ভিতর দিয়ে চালনা করো তাহলে 70 ডিগ্রি সেলসিয়াস দিলেই হবে। বুঝে গেছে? 2 ক্ষেত্রেই কি হবে? 2 ক্ষেত্রেই বেনজিন তৈরি হবে। এটা একটা কি পলিমারকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলা হয়? পলিমারকরণ বিক্রিয়া। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, সবগুলো ইনফরমেশন কিন্তু দিয়ে দিচ্ছি ভাইয়া। পলিমারকরণ বিক্রিয়া। ক্লিয়ার স্যার? ক্লিয়ার। পরের প্রশ্নটা যদি দেখি, গ্যামাক্সিনের সংকেত কি? ঠিক আছে, গ্যামাক্সিন কি? C6H6Cl6। এই জিনিসটা একটু মাথায় রাখবা, গ্যামাক্সিন C6H6Cl6। দেখো এটা হচ্ছে বেনজিনে তুমি যদি নিকেল আর প্ল্যাটিনাম চালনা করো, বেনজিনের ভিতরে নিকেল অথবা প্ল্যাটিনাম যদি চালনা করো একটা তাপমাত্রা দিয়ে, আর ক্লোরিন যদি অ্যাড করো, তাহলে কি হয়? দ্বিবন্ধনগুলো ভেঙে যায়। নিকেল প্ল্যাটিনামের কাজ কি? দ্বিবন্ধনগুলো ভেঙে দেওয়া। এই যে যে যৌগটা তৈরি হচ্ছে, হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন, 6টা হাইড্রোজেন 6টা ক্লোরিন। বুঝে গেছে? হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন। সো দেখো কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, ক্লোরিন 6টা, এটাকে বলা হয় গ্যামাক্সিন। ঠিক আছে, গ্যামাক্সিনের সংকেত কি? C6H6Cl6। পরের প্রশ্নটা যদি যাই, বেনজিনের সাথে দেখো CH3COCl অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড A+B তৈরি হয়েছে। এখন দেখো এটা কি একটা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। অলওয়েজ মাথায় রাখবা বেনজিন কি করে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিন কি করে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। মাথায় ঢুকায় ফেলো। সো এই বিক্রিয়াটা কি? একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন কি করে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। পরেরটা যদি দেখো, বেনজিন CH3COCl কি তৈরি হয়েছে? অ্যাসিটোফেনন তৈরি হয়েছে, COCH3। সো এটা কি? সেম ভাবে এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। দেখো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া 2 ধরনের হয়। যখন ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেখবা, বুঝে গেছে, তখন চোখ বন্ধ করে মনে রাখবা এখানে যদি CH3Cl বা CH3COCl থাকে, এটা কি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া 2 ধরনের হয়, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, যখন এসিটাইল ক্লোরাইড দিবা অ্যাসাইলেশন, যখন মিথাইল ক্লোরাইড দিব তখন কি? অ্যালকাইলেশন। একটু পরে আসতেছে প্রশ্ন। দেখো বেনজিন CH3Cl দেখছো, এটা কি মিথাইল ক্লোরাইড দিছি না, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কি? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। দেখো ফ্রিডেল ক্রাফট, এটা মনে রাখবা অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন, কারণ কি এখানে অ্যালকাইল হ্যালাইড যাচ্ছে, অ্যালকাইল হ্যালাইড। পরের প্রশ্নটা, 3A নিকেল 70 ডিগ্রি সেলসিয়াস, বি ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, মিথাইল আয়োডাইড, সি তৈরি হয়েছে। সো আমরা যদি দেখি 3 মোল কি? ইথাইন। সো নিকেল 70 ডিগ্রি সেলসিয়াস একটু আগে দেখাইছিলাম, কি তৈরি হবে স্যার বলেন তো স্যার? এটা সুন্দরভাবে বেনজিন তৈরি হবে না? বেনজিনে পরে কি হচ্ছে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে। দেখো ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাই না? ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে কি আছে? মিথাইল আয়োডাইড আছে, CH3I। সো এখন কি তৈরি হয়েছে? সি মানে কি? টোলুইন। আচ্ছা ঠিক আছে। সো অ্যান্সারটা কি? অ্যান্সারটা কি দেখি, প্রশ্নগুলো কি চাইছে। দেখো 6 কার্বন বিশিষ্ট অ্যারোমেটিক যৌগ কোনটি সঠিক নয়, মানে কোনটা ভুল? এতে অ্যাসিডিক প্রোটন বিদ্যমান, ইয়েস আছে। অ্যালকাইন 1 অম্লধর্মী, আমরা সবাই জানি, পড়ছিও আমরা ছোটবেলায়, এটা রাইট। তারপরে যদি আসে আমার বিতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অবশ্যই বেনজিন কি দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, A B রাইট।
সিতে কি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ আছে, ইয়েস, তার মানে তুমি চোখ বন্ধ করে ডি দেখায় দিতে পারো। সি যৌগের নাইট্রেশনে বেশি তাপমাত্রা দরকার না, টলুইনের নাইট্রেশনে এত বেশি তাপমাত্রা লাগে না। ওকে, তারপর দেখো নিচের কোন যৌগে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে? সঞ্চরণশীল মনে রাখবেন বেনজিন, এই যে আমরা বেনজিন, ঠিক আছে, অ্যারোমেটিক যৌগে কি থাকে? অ্যারোমেটিক যৌগে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। এই পাই ইলেকট্রনগুলো কি করতে পারে? মুভ করতে পারে, বুঝতে পারছো? তো এটা কি C6H6। সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? দেখো আমরা হাকেল রুল পড়ছি না, হাকেল রুল। সো আমরা পড়ছি না 4n + 2 = পাই ইলেকট্রন সংখ্যা। তো আমাদের এনটা কি হইতে হবে? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হইতে হবে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এনটা কি হইতে হবে? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হইতে হবে। ওকে, এটা তো আমরা জানি। বা আরেকটা জিনিস আছে, হাকেল নাম্বারের সাথে মিলতে হবে, এটা একটা রুল। আরেকটা রুল কি? হাকেল নাম্বার। হাকেল নাম্বারগুলো কি কি ভাইয়া মনে আছে তোমাদের? 2 থেকে স্টার্ট হয়, 2, 6, 10, মানে দেখো 4 করে বাড়াচ্ছি আমি, 14, তারপরে 4 বাড়াইলে কত? 18। এগুলো হাকেল নাম্বার। মানে পাই ইলেকট্রন সংখ্যা যদি হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে তাইলেই অ্যারোমেটিক। এখন দেখো এই যে সি নাম্বার যৌগটা কি? অ্যারোমেটিক নয়, বিউট 1,2 ডাইইন। কেন অ্যারোমেটিক নয়? কারণ কি এখানে দেখো পাই ইলেকট্রন কয়টা আছে? দেখো ডাবল বন্ড 2টা মানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন 4টা। দেখো পাই ইলেকট্রন যে 4টা আছে এটা কি হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে? 4 বলে হাকেল নাম্বার আছে? নাই। এটা দিয়েও করতে পারো, একভাবে বের করে ফেলছে, এটা দিয়েও করতে পারো। দেখো 4n + 2, দেখো 4n + 2 পাই ইলেকট্রন কয়টা? 4টা। দেখো পাই ইলেকট্রন বলছে কিন্তু ডাবল বন্ড 2টা, একটা বন্ডে 2টা করে ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন 4টা। তো দেখো 4n = কত? 2, n = কি হয়ে যায়? হাফ। পূর্ণ সংখ্যা হইছে? হয় নাই কিন্তু। n যদি 1, 2, 3, 4 অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়, ইন্টিজার হয়, তাইলে আমরা বলতে পারবো এটা অ্যারোমেটিক যৌগ। দেখো আরো কিছু প্রশ্ন সলভ করলে বুঝবা নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। দেখো এই যে সাইক্লোহেক্সান, এখানে কোনো ডাবল বন্ডই নাই। অ্যারোমেটিক যৌগের একটা শর্ত কি? সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, ডাবল বন্ডই নাই। পরের প্রশ্ন, ফিউরান যৌগটিতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? দেখো ফিউরানের ক্ষেত্রে এই যে আমি একটু সুন্দরভাবে দেই, ফিউরান এই যে এর লোন পেয়ারগুলোও সঞ্চরণশীল পাই ইলেকট্রন হিসেবে কাজ করে, মানে রেজোনেন্সে পার্টিসিপেট করে। তো সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? অনেকে ভুল করে 4টা দিয়ে দেয়, 1, 2, 2টা ডাবল বন্ড। আর এই যে লোন পেয়ারও কি? এই 2টা ইলেকট্রনও সঞ্চারণ বা রেজোনেন্সে অংশগ্রহণ করে। তো পাই ইলেকট্রন 6টা। দেখো 1, 2, 2টার জন্য 4টা, আর এই 2টা 6টা। কোনটি হাকেল সংখ্যা নয়? একটু আগে দেখাইছি হাকেল সংখ্যা। দেখো 4 কি হাকেল নাম্বার? বলো তো। 4 কিন্তু হাকেল নাম্বার না। 2, 6, 10 সবগুলোই হাকেল নাম্বার। একটু আগেই দেখাইলাম, ঢাকা বোর্ড 2022-এ আসছে। অ্যানথ্রাসিনে, ঠিক আছে, অ্যানথ্রাসিনে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? দেখো আমরা তো বেনজিন চিনি, এই হচ্ছে বেনজিন, 3টা ডাবল বন্ড। তারপর নেপথালিন চিনি, নেপথালিনে কয়টা ডাবল বন্ড? 1, 2, 3, 4, 5, 5টা ডাবল বন্ড। তারপরে অ্যানথ্রাসিন, এই দেখো অ্যানথ্রাসিন 3টা রিং একসাথে থাকে, অ্যানথ্রাসিন 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ডাবল বন্ড, তাই না? তো পাই ইলেকট্রন কয়টা বলো তো? 7টা যদি ডাবল বন্ড হয় সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? 14টা। 14টা। অ্যান্সার কি? বি নাম্বারটা। দেখছো 2বার আসছে, সিলেট বোর্ডে একবার আসছে, দিনাজপুর বোর্ডে একবার আসছে। তো সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? 14টা। ওকে, পরে দেখো এই যে এই জিনিসগুলো কিন্তু একদম ভেঙে ভেঙে বুঝতে হবে। সো ভেঙে ভেঙে বোঝার জন্যই কি পুরাটা জার্নি তুমি সাকিব ভাইয়ের সাথে করবা অ্যাডমিশনের ভার্সিটিতে। সো কোনো টেনশন নাই, তোমার সব গুছিয়ে দিব একদম ভেঙে ভেঙে। তারপর দেখো নেপথালিন যৌগে পাই ইলেকট্রন সংখ্যা কয়টি? নেপথালিন যৌগে পাই ইলেকট্রন সংখ্যা কয়টি? তো নেপথালিন একটু আগে দেখাইছি, নেপথালিন পাই বন্ড কয়টা? পাই বন্ড হচ্ছে 5টা। তাহলে ইলেকট্রন কয়টা? 10টা, দ্বিগুণ। একটা বন্ডে 2টা ইলেকট্রন থাকে। সো উত্তর কত? 10। পরের প্রশ্নে যদি যাই, উদ্দীপকের যৌগে প্রদর্শনের জন্য n এর মান কত? দেখো ওই যে হাকেল নিয়ম অনুযায়ী n কত? ঠিক আছে, 4n + 2 = পাই ইলেকট্রন সংখ্যা। মনে রাখবা এইখানেও একটা লোন পেয়ার আছে, এটাও কি সঞ্চারণে অংশ নেয়, এটার নাম হচ্ছে পাইরল। এই যৌগের নাম কি? পাইরল। সো দেখো 4n + 2 = পাই ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে দেখো 4n = কত? 4, n = কত আসতেছে? 1, তাই না? তো সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা ভাইয়া? n এর মান। সো এখানে n এর মান চাইছে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন তো 6টা, n এর মান কত? n এর মান 1। বুঝা গেছে স্যার? পরেরটা দেখি, পাইরলের সংকেত কোনটি? একটু আগেই দেখাইলাম, এই যৌগের নাম কি? পাইরল না?
এটা দেখো এই যে NH, পাইরলের সংকেত কোনটি দেখছো স্যার? পাইরল NH। আর এটা কি পিরিডিন, এই যে পাইরল আর পিরিডিন নিয়ে কিন্তু সবাই প্যাচ লাগায়, পিরিডিন। এটা কি ফিউরান, ফিউরান। আর এটা কি থায়োফিন, বুঝছেন স্যার? এটার নাম কি থায়োফিন, থায়োফিন। ওকে ক্লিয়ার? পরের প্রশ্নে যাই। বেনজিন বলয়ে COOH মূলক উপস্থিত থাকলে কত নং কার্বনে? দেখো আমরা জানি অর্থপ্যারা নির্দেশক আর কি আছে মেটা নির্দেশক, তাই না? অর্থপ্যারা আরেকটা কি আছে মেটা। আমরা তো সবাই জানি, ধরো বেনজিনে যদি একটা প্রতিস্থাপক থাকে, লেটস সে একটা প্রতিস্থাপক X আছে, এর সাপেক্ষে এই প্রতিস্থাপকটা কি করে ডিফাইন করে যে অন্য কোনো মূলক যদি আসে ওই মূলকটা কই বসবে, অন্য কোনো মূলক যদি আসে ওই মূলকটা কই বসবে। এই পজিশনগুলোকে বলা হয় অর্থ পজিশন, এই পজিশনগুলোকে বলা হয় হচ্ছে প্যারা পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন, সরি এই পজিশনগুলোকে বলা হয় মেটা পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন, ঠিক আছে? সো অর্থ মেটা প্যারা। এখন একটু খেয়াল করো, এটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। সো একটু খেয়াল করো 2 আর 6 হচ্ছে অর্থ, তারপরে যেদিক থেকে কাউন্ট করো 3 আর 5 হচ্ছে মেটা, আর 4 নাম্বারটা হচ্ছে প্যারা পজিশন। বুঝে গেছে? এই প্রতিস্থাপকটা সাপেক্ষে। এখন এই প্রতিস্থাপকটা কি অর্থ প্যারা হবে না মেটা হবে, কিভাবে বুঝবো? সো X যদি সবগুলা সিঙ্গেল বন্ড হয়, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড হইলে আমরা বলি হচ্ছে অর্থ প্যারা। আর X যদি ডাবল বন্ড হয়, ডাবল বন্ড হয়, তাহলে আমি বলবো হচ্ছে এটা হচ্ছে মেটা নির্দেশক। এটা কি মেটা নির্দেশক। X যদি সবগুলো সিঙ্গেল বন্ড হয় তাহলে আমি বলবো হচ্ছে এটা অর্থ প্যারা নির্দেশক, আর যদি ডাবল বন্ড হয় তাহলে আমি বলবো হচ্ছে মেটা নির্দেশক। এখন কারা কারা অর্থ প্যারা নির্দেশক? ধরো এই যে NH2 মূলক সবগুলো সিঙ্গেল বন্ড, তারপরে OH মূলক, তারপরে হ্যালোজেন মূলক, এরা কি অর্থ প্যারা নির্দেশক। আর ধরো এই যে নাইট্রো মূলক NO2, তারপরে দেখো COOH, CHO, যাদেরই ডাবল বন্ড আছে, সায়ানাইড বা ট্রিপল বন্ড আছে, তারা কি মেটা নির্দেশক। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক কি করে? বেনজিন বলয়কে সক্রিয় করে, বেনজিন বলয়কে কি করে? সক্রিয় করে। আর মেটা নির্দেশক কি করে? বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, ঠিক আছে? নিষ্ক্রিয় করে। ওকে, আরেকটা জিনিস একটু খেয়াল করো, একটা ব্যতিক্রম, এই হ্যালোজেন এটা কি অর্থ প্যারা নির্দেশক, বাট এটা কি করে? বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এটা একটা ব্যতিক্রম, বেনজিনকে কি করে? নিষ্ক্রিয় করে। এটা একটু মাথায় রেখো, সবগুলো প্রশ্নই সলভ করাবো। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবা আর কি, এই যে অ্যানিলিন, ঠিক আছে, এটা খেয়াল করো, অ্যানিলিনের নাইট্রেশন, অ্যানিলিন তো অর্থ প্যারা নির্দেশক, বাট এইটার নাইট্রেশনে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করে, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়। ওকে, দেখছো কতগুলো ইনফো দিয়ে দিলাম? এই ইনফোটা যদি মাথায় ঢুকে তোমার সব আইসা পড়বে। বুঝে গেছে? সো দেখো আমি কি বলছি আরেকবার একটু রিপিট করি, যদি সিঙ্গেল বন্ড হয় অর্থ প্যারা নির্দেশক, ডাবল বন্ড হইলে মেটা নির্দেশক। বুঝে গেছে? তারপর দেখো আমাদের কি অর্থ প্যারা নির্দেশক বেনজিন বলয়কে সক্রিয় করে, মেটা নির্দেশক বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। হ্যালোজেনটা কি অর্থ প্যারা নির্দেশক, বাট এটা বেনজিন বলয়টাকে নিষ্ক্রিয় করে। আর অ্যানিলিনের নাইট্রেশন, অ্যানিলিন অর্থ প্যারা নির্দেশক, বাট এটা নাইট্রেশনে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়। ক্লিয়ার? সো এখন আসেন স্যার, এখন আসেন আমরা প্রশ্ন সলভ করি। দেখো বেনজিন বলয় COOH, এটা কি ডাবল বন্ড আছে না? দেখো C ডাবল বন্ড ও OH ডাবল বন্ড আছে কিনা? সো ডাবল বন্ড যেহেতু আছে, এটা কি? এটা হচ্ছে মেটা নির্দেশক। তো কত নং কার্বনে ইলেকট্রন বেশি থাকবে? যেহেতু এগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, 3 আর 5-এ ইলেকট্রন বেশি থাকবে, তো 3 আছে, দেখো 3। কেন মেটা নির্দেশক? এগুলো ওই যে মেকানিজম পড়াইলে বুঝবা, 3 নাম্বার কার্বনে বেশি যাবে। তারপর দেখো COOH প্লাস নাইট্রিক অ্যাসিড, তাহলে এটা কি? দেখো তো মেটা নির্দেশক না? সো মেটাই কি? মেটা পজিশনে যুক্ত হবে। দেখো মেটা নাইট্রো বেনজোইক অ্যাসিড তৈরি হবে না অর্থ নাইট্রো বেনজোইক অ্যাসিড তৈরি হবে? উত্তর কি? মেটা নাইট্রো বেনজোইক অ্যাসিড। দেখছো মেটা নির্দেশক। পরের প্রশ্ন, বেনজিন নাইট্রেশন করছি, তাহলে কি হবে? নাইট্রো বেনজিন। দেখো বেনজিনের যদি নাইট্রেশন করো স্যার, আমরা যদি দেখি, এই ধরো বেনজিন, এটা নাইট্রেশন করছে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড,
তাহলে আমার কি হয়েছে, নাইট্রোবেনজিন তৈরি হয়েছে। এইটাকে যদি একটা বিজারণ প্রক্রিয়ায় যাই টিন HCl দিয়ে, টিন HCl, তাহলে কি হবে, এটা কি হবে, জায়মান হাইড্রোজেন তৈরি করে একটা বিজারণ হবে। তো নাইট্রোমূলককে কি করবে, সে অ্যানিলিনে কনভার্ট করবে। তো দেখো বেনজিন, নাইট্রোবেনজিন, অ্যানিলিন। সো এটাকে কি বলছে, এটাকে বলছে এক্স, এটাকে বলছে ওয়াই। তো দেখো ওয়াই কি, অর্থপ্যারা নির্দেশক, এক্স কি, মেটা নির্দেশক। তো ওয়াইটা কি করে, বেনজিন বলয়কে সক্রিয় করে। তো ওয়াইয়ের ইয়াটা বেশি, তারপরে বেনজিন বলয়, আর এক্স কি করতেছে, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করতেছে, তাই না? তো দেখো কার সক্রিয়তা, দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? তা আগে ওয়াই, তারপরে বেনজিন, তারপরে এক্স। কেন এরকম হইল? কারণ কি, ওয়াই বেনজিন বলয়কে সক্রিয় করে, দ্রুত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, কারণ অর্থপ্যারা নির্দেশক। নাইট্রোমূলক কি, মেটা নির্দেশক, এন ডাবল বন্ড, সে কি করবে, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পরেরটা যাই, বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশকমূলক হচ্ছে, অর্থপ্যারা মানে কি, সবগুলো সিঙ্গেল বন্ড থাকবে, তাই না রে বাবা? একটু দেখো এই যে C+CH3, এখানে কি, এই যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন ডাবল বন্ড আছে। তারপরে দেখো NO2, এখানেও কি আছে, ডাবল বন্ড আছে, বুঝা গেছে? তারপর CHO, এখানেও কি আছে, ডাবল বন্ড আছে, C ডাবল বন্ড H, NHCOCH3, এটাই কিন্তু দেখো একটু খেয়াল করো, এই নাইট্রোজেন, হাইড্রোজেন, এই যে COCH3 আলাদা একটা মূলক, সবগুলাই কি সিঙ্গেল বন্ড, তাই না? সো এইটা কি, এটা অর্থপ্যারা নির্দেশক, ডি নাম্বারটা। এটা অনেকে পারে না, ভুল করে। অ্যারোমেটিক বলয়ে সক্রিয়কারী মূলক কোনটি, তাই না? অ্যারোমেটিক বলয়ে সক্রিয়কারী মূলক। সো দেখো এই যে NH2, এটা কি অর্থপ্যারা নির্দেশক, ও কি সক্রিয়কারী মূলক। বাট বাকিগুলো দেখো CHO, COOH, NO2, তিনটা কি মেটা নির্দেশক। মেটা নির্দেশক কি করে, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। পরের প্রশ্ন, প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থপ্যারা নির্দেশক? সো দেখো এই দুইটা তো হবেই না, এটাও হবে না, এটা কি দেখছো NH, দেখো দুইটা CH3 মূলক, সবগুলাই কি সিঙ্গেল বন্ড। সো এটা কি অর্থপ্যারা নির্দেশক। পরেরটা যদি দেখি, কোনটি অর্থপ্যারা নির্দেশক মূলক? সো অর্থপ্যারা নির্দেশক মূলক কোনটা, এই যে দেখো সি নাম্বারটা, দেখো OCH3, সবগুলাই সিঙ্গেল বন্ড। বাট বাকিগুলো এটাও ভাঙ্গায় দেখাইছি। সায়ানাইড কি, দেখো C ট্রিপল বন্ড N ট্রিপল বন্ড, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে আমরা কি বলছি, মেটা নির্দেশক। পরের প্রশ্নে যদি যাই, নিম্নের কোনটি মেটা নির্দেশক? একটু খেয়াল করো, এইবার চাইছে কি মেটা নির্দেশক। সো তোমার কি করতে হবে, এই যে দেখো ক নাম্বারটা মেটা নির্দেশক, দেখো COCH3, C ডাবল বন্ড, তারপরে কি CH3, এটা মেটা নির্দেশক। ওকে, এটা কিন্তু মেটা নির্দেশক না, একটু ভালোভাবে দেখো, এই অক্সিজেন তারপরে COCH3। সো মেইন কার্যকরী মূলকে কি আছে, সবগুলা সিঙ্গেল বন্ড আছে। পরেরটা যদি দেখি, নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক? সো স্যার বলেন অ্যান্সার কি, এই যে ব্রোমিন অর্থপ্যারা নির্দেশক, কারণ বাকিগুলা সবগুলা তোমাদের ভেঙে দেখাইছি, ওইগুলো কি মেটা নির্দেশক। বেনজিন চক্রে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি? দেখো নাইট্রোমূলক থাকলে আমরা কি বলছি, 3 নাম্বার কার্বন না, 3, 5, মেটা নির্দেশক মানে কি 3, 5। তারপর দেখো কোন মূলকটি বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে? বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে কোন মূলক বলেন তো স্যার? এই যে দেখো, এই যে সবগুলাই অর্থপ্যারা নির্দেশক, তাই না? তো হ্যালোজেন, হ্যালোজেন বা ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক হইলেও বেনজিন বলয়কে সে কি করে ভাইয়া, নিষ্ক্রিয় করে। মাথায় ঢুকছে স্যার? পরেরটা যদি যাই, কার্বলিক অ্যাসিড বলা হয় কোনটিকে? ফেনলকে আমরা কার্বলিক অ্যাসিড বলি, বা হাইড্রক্সি বেনজিন। দেখো এই যে ফেনল বা হাইড্রক্সি বেনজিন, এটাকে আমরা কি বলি, কার্বলিক অ্যাসিড বলি। ফেনল, ফেরিক ক্লোরাইড দ্রবণের সাহায্যে কোনটি শনাক্তকরণ করা হয়? ফেরিক ক্লোরাইড, ফেনল দুই ধরনের টেস্ট দেয়, একটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সাথে কি হয় ভাই, ডাইফেরিক হেক্সাফিনেট, কি হয়, ডাইফেরিক হেক্সাফিনেট। আর হচ্ছে ফেনল কি করে, 2,4,6 ড্রাইব্রোমো, ব্রোমিন পানি দ্বারা 2,4,6 ড্রাইব্রোমো ফেনল তৈরি হয়, বুঝে গেছে? সো ফেনলের শনাক্তকরণ ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা, ডাইফেরিক হেক্সাফিনেটের বেগুনি বর্ণের পদক্ষেপ দেয়। ফেনল হতে স্যালিসাইলিক অ্যাসিড, মনে রাখবা, একটা হচ্ছে কোপ বিক্রিয়া, কি হয়, স্যালিসাইলিক অ্যাসিড। আর রাইমান টাইমান বিক্রিয়ায় কি তৈরি হয়, স্যালিস্যালডিহাইড, ঠিক আছে, স্যালিসালডিহাইড, এটা কি রাইমান টাইমান বিক্রিয়া। ওকে, প্রচুর কিন্তু আসে, হ্যাঁ। সো কোপ বিক্রিয়ায় কি তৈরি হয়, স্যালিসাইলিক অ্যাসিড, আর রাইমান টাইমান বিক্রিয়ায় কি হয়, স্যালিস্যালডিহাইড। পরের প্রশ্ন যদি যাই, কার্বোনিয়াম আয়ন মানে কি, কার্বোক্যাটায়ন, এইটার কি বলছে, এটার হচ্ছে আয়ন সময়ের স্থায়িত্বের ক্রম কোনটি? সো কার্বোক্যাটায়ন আয়নের স্থায়িত্বের ক্রম কোনটি? প্রথমে হবে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তাই না? সো আমরা যদি দেখি এই যে সি নাম্বার অপশনটা দেখো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্থায়িত্ব, তারপরে কি 2 ডিগ্রি,
তারপরে কি 1 ডিগ্রি, তারপরে কি মিথাইল কার্বোক্যাটায়ন। সো যদি সক্রিয়তার ক্রম বলে একটা জিনিস মাথায় রাখবা, আমরা কি পড়লাম এখন স্থায়িত্বের ক্রম, যদি সক্রিয়তার ক্রম যদি কখনো পরীক্ষায় চায় উল্টাটা হবে কিন্তু, হ্যাঁ সক্রিয়তার ক্রম যদি পরীক্ষায় চায় তাহলে উল্টাটা হবে। সো ভাইয়া এটা নিয়ে কিন্তু ভুল করো না। কোনটি অধিকতর স্থিতিশীল কার্বনিয়াম আয়ন? দেখো অধিকতর স্থিতিশীল মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেখো 3টে অ্যালকাইল মূলক আছে, এটা কি অধিকতর স্থিতিশীল। পরের প্রশ্নে যদি যাই, কার্বানায়ন, কার্বানায়ন আয়ন কোনটি, মানে কার্বানায়ন কোনটি? কার্বানায়ন কি কার্বোক্যাটায়নের উল্টাটা, এই যে দেখো মিথাইল কার্বানায়ন। দেখো আমি সবগুলো একটু যখন কালেক্ট করছি প্রিন্টে বইয়ে ভুল আসছিল। সো মিথাইল কার্বানায়ন এই জিনিসটা মাথায় রাখো। সর্বাধিক স্থায়িত্বের কার্বানায়ন কোনটি? সো যখন কার্বানায়ন বলবে বুঝে গেছে, স্থায়িত্বের ক্রম উল্টাটা হবে কিন্তু, হ্যাঁ কার্বোক্যাটায়নের উল্টাটা বা কার্বনিয়ামের উল্টাটা, অর্থাৎ মিথাইল কার্বানায়ন হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, অনেকবার পড়ছো তোমরা। কার্বনায়নের সুস্থিতির ক্রম কোনটি? দেখো কার্বনায়নের সুস্থিতির ক্রম কোনটি? 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। 1 ডিগ্রিটা সবচেয়ে বেশি, ঠিক আছে। ও এটা হবে না, এই দেখো 1 ডিগ্রিটা সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, এটা কি কার্বনায়ন। সো কার্বোক্যাটায়ন আর কার্বনায়ন প্যাচ লাগানো যাবে না কিন্তু। পরেরটা দেখি, নিচের কোনটি ইলেকট্রোফাইল? সো মনে রাখবা যাদের অষ্টক সংকোচন হয়, ঠিক আছে, বা যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। ফাইল মানে কি লাভার, ইলেকট্রন লাভার কারা? এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এদের কি হয় অষ্টক সংকোচন হয়, এই জিনিসটা মাথায় রাখবা। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, এই যে যে পাবা এরা কি ইলেকট্রোফাইল, মানে এদের ইলেকট্রনের ঘাটতি আছে, এদের ইলেকট্রনের ঘাটতি আছে। পরেরটা যদি দেখো, নিচের কোনটি ইলেকট্রোফাইল? তাই না, এই যে একটু আগেই দেখাইলাম সালফার ট্রাইঅক্সাইড, তাই না, সালফার ট্রাইঅক্সাইড কি ইলেকট্রোফাইল। তারপরে যদি যাই, কোনটি ইলেকট্রন আকর্ষী? ইলেকট্রোফাইল আর ইলেকট্রন আকর্ষী কিন্তু সেম জিনিস, দেখো বোরন ট্রাইফ্লোরাইড একটু আগে দেখাইছি, অর্থাৎ যাদের অষ্টক সংকোচন হয়, বুঝে গেছে। এখন আসো আমরা দেখবো হচ্ছে নিউক্লিওফাইল কারা। মনে রাখবা যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, যেমন অ্যামোনিয়া, তারপর হচ্ছে পানি, এদের কি লোন পেয়ার ইলেকট্রন আছে। সো যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, যেমন অ্যামিন, দেখো অ্যামিন, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে তারা কি নিউক্লিওফাইল। দেখো অ্যামিন লোন পেয়ার ইলেকট্রন আছে, তারা কি নিউক্লিওফাইল। তারপর দেখো এরা কি নিউক্লিয়াস লাভার, মানে কি পজিটিভ সেন্ট্রাল লাভার। তারপর দেখো নিচের কোনটি নিউক্লিওফাইল? তাহলে দেখো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, কারণ সালফার ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড এদের সবার অষ্টক সংকোচন হয়, ইলেকট্রোফাইল। দেখো অ্যালকোহল, তাই না, অ্যালকোহল লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা কি নিউক্লিওফাইল। পরেরটা দেখো কেন্দ্রাকর্ষী বিকারক। দেখো কেন্দ্রাকর্ষী বিকারক মানে কি পজিটিভ সেন্ট্রাল লাভার, মানে কি নিউক্লিওফাইল। তো যার মাথায় নেগেটিভ চার্জ আছে, দেখো CH3 মাইনাস, কেন্দ্রটা কি হয়, নিউক্লিয়াসটা কি হয় পজিটিভ সেন্টার, বুঝে গেছে। সো পজিটিভ লাভার, পজিটিভের কাছে কে যাবে, নেগেটিভ যাবে। সো কেন্দ্রাকর্ষী মনে রাখবা সেন্টারটা অলওয়েজ পজিটিভ হয়। তারপর দেখো কোনটি নিউক্লিওফাইল? একটু আগে দেখছি আমরা পানি, এই যে লোন পেয়ার ইলেকট্রন আছে বা মুক্তজোড় ইলেকট্রন আছে। কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়? দেখো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কে দেয়? মনে রাখবা সংযোজন বিক্রিয়া দেওয়ার জন্য অলওয়েজ ডাবল বন্ড থাকতে হবে, ডাবল বন্ড থাকলেই সংযোজন বিক্রিয়া দেয়। এখন সংযোজন দুই ধরনের হয়, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী, বুঝতে পারছো। সো কেন্দ্রাকর্ষী কে দেবে? যার পজিটিভ সেন্টার আছে, দেখো CH3 C ডাবল বন্ড H, এই দেখো অ্যালডিহাইড কি হয়, এইখানে এই যে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেয়, তো অক্সিজেন আংশিক ঋণাত্মক, এই কার্বনটা আংশিক ধনাত্মক, এই যে কেন্দ্রটা তৈরি হয়েছে পজিটিভ সেন্টার। সো এইখানে আইসা যে সংযোজন হবে, যেহেতু ডাবল বন্ড আছে, এইখানে আইসা যে সংযোজন হবে এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, বুঝে গেছে। আর এই যে এই অ্যালকিন মনে রাখবা এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেয়, EA ইলেকট্রোফিলিক অ্যাডিশন, বুঝে গেছে। এই অ্যালকোহল কি দেয়? অ্যালকোহল কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, ঠিক আছে, SN বিক্রিয়া দেয়, বুঝে গেছে। SN বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডও দেয়, অ্যালকোহলও দেয়, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর এটা কি দেয়? শুধু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বুঝে গেছে। সো এই জিনিসটা প্যাচ লাগাবা না। পরেরটা দেখো, নিচের কোন যৌগে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়? দেখো অ্যালডিহাইড কেন্দ্রাকর্ষী সংযোজন, এরা কি দেয়? ইলেকট্রন আকর্ষী সংযোজন, বুঝে গেছে, ইলেকট্রন আকর্ষী সংযোজন, এরাও এডিশন বিক্রিয়া দেয়, বাট এটা কি ইলেকট্রোফিলিক হবে। পরেরটা দেখো, এই যে যৌগটা অ্যালকিন, অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড, মনে রাখবা যখনই হাইড্রোজেন ব্রোমাইড হবে মার্কোনিকভ, কি মার্কোনিকভ, মার্কোনিকভ বিক্রিয়া আমরা কি পড়ছি,
তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি আছে, এই যে অপ্রতিসময় অ্যালকেনে যেখানে হাইড্রোজেন বেশি আছে দুইটার ভিতরে, যে কার্বনগুলোতে ডাবল বন্ড আছে, যেটা হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে, অর্থাৎ CH3 CH ডাবল বন্ড CH2, এই যৌগটায় যখন হাইড্রোজেন ব্রোমাইড তুমি যুক্ত করবা, যেখানে হাইড্রোজেন বেশি CH3 CH বন্ডটা আগে ভাঙবো, তাই না, CH2, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন। মানে তেলা মাথায় যেখানে তেল আগে থেকেই আছে সেখানে আবার তেল দিচ্ছ, তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে আবার হাইড্রোজেন দিচ্ছ। তাহলে কি CH3 CH Br CH3, অর্থাৎ 2 ব্রোমো প্রোপেন, তাই না, 2 ব্রোমো প্রোপেন, আমরা জানি 2 ব্রোমো প্রোপেন। সো অ্যান্সার কি 2 ব্রোমো প্রোপেন, অর্থাৎ সি নাম্বারটা মার্কোনিকভ নীতি। তারপর দেখো কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় বেশি সক্রিয়। দেখো ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় বেশি সক্রিয় সেটা হচ্ছে, মনে রাখবা এই যে বিউটিন অ্যালকিন, ভাই এইগুলা কেন সক্রিয় না, দেখো অ্যালকাইন থেকে অ্যালকিন বেশি সক্রিয়। এখন আবার অ্যালকিনের ভিতরেও কাহিনী আছে, এই দেখো বিউটিন, এটা দুইটা, এই দেখো মিথাইলমূলক কি ইলেকট্রন ডোনার, আমরা জানি অলওয়েজ পড়ছি না। সো এইখানে এই মিথাইলমূলকগুলো ইলেকট্রন দান করতেছে, বুঝা গেছে। সো দুইটা মিথাইলমূলক আছে, বাট পেন্টাইন 1-এ একটু চিন্তা করো, এইখানে একটা ইলেকট্রন ডোনার আছে, বুঝা গেছে। এইখানে ইলেকট্রন ডোনার কত, এই অ্যালকাইন 1 বা অ্যালকাইন 2-তে, বুঝতে পারছো। সো এইখানে মিথাইলমূলক ইলেকট্রন ডোনার, সো বিউটিনটা বেশি ইলেকট্রোফিলিক এডিশনে বেশি সক্রিয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারা দেয় স্যার বলেন তো, অ্যারোমেটিক যৌগগুলো না। সো কোনটি বেশি সক্রিয়, টোলোইন, কারণ অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। ওকে, ক্লোরোবেনজিন বা ফ্লোরোবেনজিন, ঠিক আছে, নাইট্রোবেনজিন তো মেটা নির্দেশক, ফ্লোরোবেনজিন কি করে, বেনজিন বলয়টাকে নিষ্ক্রিয় করে, বলছিলাম না হ্যালোজেনগুলা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। তারপরে আসেন এই যে বিক্রিয়াটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে, এটা কি বলেন তো, এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া না, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো কয়েকটা জিনিস মাথায় রাখো, অ্যালডিহাইড কিটন কি দেয়, নিউক্লিওফিলিক অ্যাডিশন। তারপরে কি আমাদের অ্যালকিন অ্যালকাইন ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তারপর বেনজিন বা অ্যারোমেটিক যৌগগুলা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল এরা কি দেয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয়, বুঝা গেছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয়। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ব্রোমো অ্যালকেনের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, দেখো এটা কি অ্যালকাইল হ্যালাইড না, ব্রোমো অ্যালকেন অ্যালকাইল হ্যালাইড কি দেয়, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, একটু আগে দেখাইছি এসএন বিক্রিয়া দেয়। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মিনস কি, এসএন বিক্রিয়া দেয়, বুঝা গেছে, এসএন বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তারপর দেখো এই বিক্রিয়াটা কি হবে, দেখো তো এই যে অ্যালকাইল হ্যালাইড, এটা কি হবে বলো তো, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন না, এই যে অ্যান্সার সি নাম্বারটা। দেখছো এই জিনিসগুলাই পরীক্ষায় আসে। আমরা তো সারাদিন বিক্রিয়া পড়তে থাকি, বাট বেসিক পড়ি, বেসিক কিন্তু পড়ি না, বেসিক না পড়লে ধরা খাইতে হবে। পরের প্রশ্ন, অ্যালকাইল হ্যালাইডের SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটি, SN1 ওই যে কার্বোক্যাটায়নের মতো 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তো দেখো 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে অ্যালকাইল হ্যালাইড, SN1 এর সক্রিয়তার ক্রম। SN2 কি হবে, উল্টা হবে। SN1 বিক্রিয়া আমরা জানি 2 ধাপে ঘটে, বুঝা গেছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য 9 কোনটি, SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য 9 কোনটি, পোলার দ্রাবকে সহজে ঘটে, 2 ধাপে ঘটে, অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয়। অ্যান্সার কি সি নাম্বারটা। SN1 এ কোনো অবস্থান্তর অবস্থা তৈরি হয় না, SN1 এ কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, বুঝা গেছে, 2 ধাপে ঘটে। তারপর দেখো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, সক্রিয়তার ক্রম আমরা জানি 3 2 1, পোলার দ্রাবকে ঘটে, ঠিক আছে, পোলার দ্রাবকে না ঘটলে তো কার্বোক্যাটায়ন তৈরি হবে না, অবস্থান্তর অবস্থা তৈরি হয় না। তো অ্যান্সার কি 1 এবং 2, অবস্থান্তর অবস্থা তৈরি হয় না। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, 2 ধাপে ঘটে। SN2 কি 2 ধাপে ঘটে ভাই, না 2 ধাপে ঘটে না, SN2 কি 1 ধাপে ঘটে, অবস্থান্তর অবস্থা তৈরি হয়। সো প্রথমটা বাদ, নিউক্লিওফাইলের উপর নির্ভর করে, ঠিক আছে, ইনভার্সন ঘটে, তাও ঠিক আছে, আমরা জানি। সো অ্যান্সার কি 2 এবং 3। CH3 CH2 CH2Cl একটা অ্যালকাইল হ্যালাইড আছে। দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, তোমরা যারা আগে থেকে আমার ক্লাস করছো দেখবা একটা টেকনিক প্রায়ই বলি, যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকে তখন অ্যালকিন তৈরি হয়, অ্যালকিন, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর অ্যালকিন তৈরি হয়। আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস থাকে, অ্যাকোয়াস
অ্যাকোয়াস যদি থাকে তাহলে অ্যালকোহল তৈরি হয়। অ্যাকোয়াস থাকলে কি তৈরি হবে? অ্যালকোহল। অ্যালকোহলিক থাকলে অ্যালকিন, অ্যাকোয়াস থাকলে অ্যালকোহল। তাহলে দেখো এটা কি অ্যালকোহলিক, তাহলে অ্যালকিন। তো অ্যালকিন কই আছে দেখো, এই যে প্রোপিন 1 একটাই, ডি নাম্বারটা অ্যান্সার। পরেরটা যদি দেখি ইথাইন প্লাস হাইড্রোজেন, দেখো অ্যালকাইন আছে ইথাইন। সো প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। তো প্যালাডিয়াম কি তীব্র বিজারক, আর বেরিয়াম সালফেটটা কি এখানে প্রভাবক বিষ। তো এই প্যালাডিয়াম কি করবে, অ্যালকাইনকে অ্যালকেন বানায় দিবে, বাট বেরিয়াম সালফেট থাকার কারণে পুরাপুরি অ্যালকেন বানাইতে পারবে না, এটা কি হয়ে যাবে, অ্যালকিন হয়ে যাবে। অর্থাৎ কার্বন দুইটা আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। কই আছে অপশনে দেখো তো, এই যে ইথিন, CH2 ডাবল বন্ড CH2। নাইস। পরের প্রশ্নে যাই। অ্যামোনিয়াম সায়ানেট হিট দিছে, কি হয়ে গেছে, ইউরিয়া হয়ে গেছে। অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া, এটা কি, এইটাকে আমরা বলি একটা পুনর্বিন্যাস বিক্রিয়া বা সমানুকরণ বিক্রিয়া। বুঝতে পারছো? এটাকে পরীক্ষায় এইভাবেও আসে, এটা একটা পুনর্বিন্যাস বিক্রিয়া, জৈব যৌগের সূচনা বিক্রিয়া, অথবা এটা কি সমানুকরণ বিক্রিয়া। দেখবা এরা সমানু, এরা পরস্পরের সমানু, এদের আণবিক সংকেত সেম, তুমি যদি মিলাই দেখো। পরেরটা দেখো, অ্যালকেনের সাধারণ সংকেত কি? আমরা এখন অ্যালকেনে গেছি, আমরা সবাই জানি CnH2n+2। পরের প্রশ্ন দেখো, একটা অ্যালকাইল হ্যালাইড আছে CH3CH2Cl, সোডিয়াম ড্রাই ইথার। তাহলে এটা কি হয়ে যাবে দেখো তো, সোডিয়াম ড্রাই ইথার থাকলে এটা কি বলি আমরা, উডস বিক্রিয়া, তাই না? আমরা কি বলি, উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি হয়, উচ্চতর অ্যালকেন তৈরি হয়, অর্থাৎ এই যে কার্বন সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে, 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে, অর্থাৎ বিউটেন তৈরি হয়ে যাবে। আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস, দেখো অ্যাকোয়াস থাকলে কি হয়, অ্যালকোহল তৈরি হয়। আমি কি বলছিলাম, অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস, অ্যালকোহল, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল তৈরি হয়ে যাবে, অর্থাৎ ইথানল আর বিউটেন। দেখেন স্যার কই আছে, এই দেখো CH3CH2 CH3, অর্থাৎ 4টা কার্বন বিশিষ্ট অ্যালকেন, একটা কি বিউটেন, বাট এটা তো হবে না কারণ এখানে অ্যালকিন আছে। দেখো এটা দেখো বিউটেন আর এই যে ইথানল, অ্যান্সার কি এ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে যদি যাই, রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয় বলো তো? রান্নার জন্য বিউটেন এবং প্রোপেন ব্যবহার করি আমরা সিলিন্ডারে। এলপিজির প্রধান উপাদান বিউটেন এবং প্রোপেন। তারপর দেখো, নিম্নের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়? আমরা একটু আগে উডস বিক্রিয়া পড়ছি না, উডস বিক্রিয়ায় কি হয়, কার্বন সংখ্যা বাড়ে। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়াতেই কি হয়, কার্বন কমে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ডিকার্বক্সিলেশন কিভাবে চিনবা তুমি? সোডিয়াম ড্রাই ইথার দিয়ে তো উডস চিনবা। ডিকার্বক্সিলেশন কিভাবে বুঝবা? যে এইখানে সোডা লাইম থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। সো এটাকে কি বলি আমরা, সোডা লাইম বলি। সোডা লাইম থাকলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। হফম্যান আর ডিগ্রেডেশন কিভাবে বুঝবা? ব্রোমিন, ঠিক আছে, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, ব্রোমিনের সাথে একটা খাট থাকবে, বুঝে গেছে? সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকলে তুমি বুঝবে হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। আর সমানুকরণ বিক্রিয়া, অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া হয়, বুঝবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে সমানুকরণ বিক্রিয়াটা হয়। এইভাবে একটু বুঝে বুঝে প্রত্যেকটা অপশন যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝে বুঝে পড়বা, ওকে? তারপর দেখো, কোন পদ্ধতিতে কার্বন শিকল হ্রাস পায়? একটু আগে দেখাইছি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়, কার্বন শিকলটা হ্রাস পায়, ওকে? তারপর দেখো C3H7COONA, সোডা লাইম, তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা কি করি, এই যে COO মূলকটাকে বাদ দেই, বুঝে গেছে? কারণ এই যে এই কার্বন সংখ্যাটা হ্রাস পাবে, যে কার্বনের সাথে 2টা রসগোল্লা আছে বা 2টা অক্সিজেন আছে সেই কার্বনটা বাদ যায়। তাহলে দেখো C3H7 যৌগটা কি হবে, C3H8, একটা হাইড্রোজেন যোগ করে দিবা, অর্থাৎ প্রোপেন তৈরি হবে। উত্তর কি প্রোপেন, অ্যান্সার কি বি নাম্বারটা। পরের প্রশ্ন, কোনটি উডস বিক্রিয়ায় সৃষ্টি হয়? উডস বিক্রিয়ায় কি তৈরি হয়, উচ্চতর অ্যালকেন তৈরি হয় বা কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। পরের প্রশ্নটা যদি দেখি, CH3CH2CH2Br, এটা কি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড, সোডিয়াম ড্রাই ইথার আছে, কি হবে, উডস বিক্রিয়া, কার্বন সংখ্যা ডাবল হয়, 3টা কার্বন থাকলে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে, তো কি হবে, হেক্সেন। দেখো এই যে ডি নাম্বারটা, অনেকে আবেগের বসে হেক্সেন দিয়ে দিবে, সো হেক্সেন কিন্তু দিও না, উত্তর কি হেক্সেন। অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকাইন কি, CnH2n-2। তারপরে যদি দেখি, কোনটি অপ্রতিসম অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন মানে কি, ধরো এই যে কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে, এদের হাইড্রোজেন সংখ্যা সমান হইলে এটাকে বলা হয় প্রতিসম। দেখো প্রতিসম।
আর যখন হাইড্রোজেন সংখ্যা ভিন্ন হবে, দেখো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এইটায় দুইটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, দ্যাট মিনস কি এটা অপ্রতিসম কার্বন, বুঝা গেছে? দেখো এইটা কিন্তু আবার প্রতিসম কার্বন, দেখো কার্বন কার্বন ডাবল বন্ডে একটা একটা করে হাইড্রোজেন আছে। সো অপ্রতিসম কার্বনটা বুঝতে পারছেন তো, কার্বন কার্বন ডাবল বন্ডে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন হবে, তাইলে আমরা বলবো অপ্রতিসম কার্বন। প্রোপাইন হাইড্রোজেন, ঠিক আছে, কি হয়েছে প্রোপিন, এখানে কি হবে দেখো তো, অ্যালকাইন থেকে অ্যালকিন হয়েছে, আমরা পড়ছি না একটু আগে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, খেয়াল করছো? এই যে বুঝে বুঝে পড়লে কিন্তু আর ঝামেলা নাই, উত্তর কি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। দেখো অনেকে ডি দাগায় দিবে, এটা কিন্তু লেড, এটা কিন্তু প্যালাডিয়াম না, বুঝছো? আবেগের বশে ভুল হয়ে যায় অনেকে। তারপরে দেখো নিচের কোন যৌগটির সাথে ব্রোমিন সহজে সংযোজন করে, উত্তর কি অ্যালকিন হবে। তো অ্যালকিনের সাধারণ সংকেত কি, দেখো এই যে C5H10 মানে CnH2n, হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ হবে, উত্তর কি বি নাম্বারটা। পরেরটা দেখি আমরা, X প্লাস ওজন কার্বন টেট্রাক্লোরাইড ওজোনোলাইসিস, একটা ওজোনাইড তৈরি হয়েছে, আমরা জানি অ্যালকিনের ওজোনোলাইসিসে অ্যালডিহাইড আর কিটোন উৎপন্ন হয়। দেখো মিথানেল আর প্রোপানেল কি তৈরি হয়েছে, মিথানেল HCHO বা C ডাবল বন্ড H, আরেকটা দিলাম, ঠিক আছে। আর এটা কি প্রোপানেল, একটু খেয়াল করো, HCH2CH3, এই হচ্ছে প্রোপানেল। তো আমরা কোন অ্যালকিন থেকে হয়েছে, এই যে এই অক্সিজেনগুলো সরাইয়া দিলেই আমি কিন্তু পেয়ে যাব, খেয়াল করো CH2 ডাবল বন্ড CH CH2 CH3, অর্থাৎ কি এটা কি বিউটিন 1 না? সো বিউটিন 1, একটু খেয়াল করো বিউটিন 1 এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার, বুঝে বুঝে করলেই পারবা। ওকে, অ্যালকিনের ওজোনোলাইসিসে অ্যালডিহাইড কিটোন তৈরি হয়। তারপর দেখো ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া মানে সংযোজন বিক্রিয়া কোন যৌগটির ক্ষেত্রে বেশি সক্রিয়। তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া অ্যালকিনের ক্ষেত্রে বেশি প্রযোজন বিউটিন। তারপরে নিচের কোন যৌগটি অম্লধর্মী, অলওয়েজ মনে রাখবে অ্যালকাইন 1, বুঝছো? অ্যালকাইন 1 অম্লধর্মী, অ্যালকাইন 1 অম্লধর্মী, অর্থাৎ এই যে বিউটাইন 1 অম্লধর্মী, অ্যালকাইন 1 অম্লধর্মী। পরের প্রশ্ন যদি যাই, কোন যৌগটি অম্লধর্মী, একটু আগেও দেখছি অ্যালকাইন 1, এই যে দেখো সি নাম্বারটা, এই যে 1 নাম্বার কার্বনে অ্যালকাইন আছে, বুঝে গেছে? অ্যালকাইন 1 শনাক্তকরণে ব্যবহৃত কোনটি হয়, দেখো অ্যালকাইন কিভাবে শনাক্তকরণ করতে পারে, এই যে ডায়ামিন কপার ক্লোরাইড দিয়ে, তারপর সিলভার সলিউশন দিয়ে, ঠিক আছে, সোডিয়াম ধাতু দিয়ে, তিনটা দিয়ে শনাক্তকরণ করতে পারি। ডায়ামিন কপার ক্লোরাইডের সাথে কি হবে, কপার অ্যালকানাইড তৈরি হবে। পরেরটা যদি দেখি, নিম্নোক্ত যৌগগুলার কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটি, দেখো এই C2H4 X অ্যালকিন, তাই না? অ্যালকিন কি 0.134 ন্যানোমিটার। তারপর দেখো C2H2, এটা কি অ্যালকাইন কি 0.120 ন্যানোমিটার, আর অ্যালকেন 0.154 ন্যানোমিটার। তাইলে কি Z সবচেয়ে বেশি, তারপরে X, তারপরে Y। দেখো Z X Y, Z কার, এই যে Z, তারপরে X, তারপরে Y, ঠিক আছে, অ্যান্সার কি ডি নাম্বারটা, অ্যান্সার কি ডি নাম্বারটা। পরেরটা যদি দেখি, বিক্রিয়াটির প্রধান উৎপাদ কোনটি, দেখো একটা অ্যালকাইন দিচ্ছে, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড এবং অতিরিক্ত দিচ্ছে, এই ক্ষেত্রে কি হবে, এই যে একটা কার্বনে, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানেই দুইটা ব্রোমিন যুক্ত হবে, কারণ কি সবগুলা বন্ধন ভাঙতে হবে, একটা ব্রোমিন যুক্ত হয়েছে, ঠিক আছে, ডাবল বন্ড CH, একটু বুঝো CH2, এইখানে তো কিছু নাই। আবার দেখো যেখানে এই যে পরের ধাপে গিয়ে কি হবে, CH3, আবার এই ডাবল বন্ড যখন ভাঙবে একটাতেই দুইটা ব্রোমিন যুক্ত হবে, এই জিনিসটা একটু মাথায় রাখো, CH3, বুঝে গেছে? তেলা মাথায় তেল দেওয়ার মতো, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন নাই সেখানে ব্রোমিন, একই জিনিস, ওই মার্কোনিকভ নীতি। তাহলে দেখো একটা কার্বনে দুইটা ব্রোমিন কই আছে, এই যে ডি নাম্বারটা CH3 CBr2 CH3, ওকে ডান। তারপর দেখো এক্স কে ওজোনোলাইসিস করলে, আমরা জানি ইথাইনকে অ্যালকাইনকে ওজোনোলাইসিস করলে এটা গ্লাইঅক্সাল পাওয়া যায়, এটা কি গ্লাইঅক্সালের সংকেত, বুঝছো? গ্লাইঅক্সাল। তো ইথাইনকে ওজোনোলাইসিস করলে তুমি গ্লাইঅক্সাল পাবা। সো ইথাইন আছে, এই যে বি নাম্বারটা ইথাইন। পরের প্রশ্ন, APCl5 বি হইছে, তারপর N বিউটেন হইছে, অবশ্যই এটা কি হবে, দেখো এটা সোডিয়াম ড্রাই ইথার, যেহেতু বিউটেন যেহেতু হইছে, এটা কি CH3 CH2 Cl, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড। কারণ কি জানি আমরা, উডস বিক্রিয়ায় ফেলাইলে এটা দ্বিগুণ হয়ে যাবে বিউটেন, তাইলে ইথাইল ক্লোরাইড। এখন ইথাইল ক্লোরাইড কিতে কার ভিতরে PCl5 দিলে, আমরা জানি অ্যালকোহলের ভিতরে CH3 CH2OH,
ইথানলের ভিতরে যদি PCl5 দাও তাহলে ইথাইল ক্লোরাইড তৈরি হবে। তাহলে দেখো ইথানল, ঠিক আছে, ইথানল আর ইথাইল ক্লোরাইড, ডি নাম্বারটা উত্তর। বুঝে গেছে? ইথানল আর ইথাইল ক্লোরাইড। পরেরটাই যদি যাই, অ্যালাইল অ্যালকোহল কোনটা? দেখো আমরা ভিনাইল অ্যালকোহল চিনি, ঠিক আছে। ভিনাইল অ্যালকোহল কোনটা? এই যে এ নাম্বারটা দেখো, CH2 ডাবল বন্ড CH, এই মূলকটাকে ভিনাইল মূলক বলা হয়। তারপর অ্যালাইল মূলক কোনটা? CH2 ডাবল বন্ড CH। এইখানে যদি একটু খেয়াল করো, এইখানে যদি এই ধরো হচ্ছে কার্বন, এইখানে যদি হাইড্রোজেনের পরিবর্তে একটা CH2 মূলক বসে, ঠিক আছে, এখানে তো হাইড্রোজেন থাকবেই, এখানে যদি আরেকটা CH2 মূলক বসে তো এইটাকে বলা হয় অ্যালাইল মূলক। বুঝে গেছে? তো অ্যালাইল অ্যালকোহল কোনটা? সি নাম্বারটা। তো ভিনাইল মূলক চিনছি, অ্যালাইল মূলক চিনছি। পরের প্রশ্নটা যাই, কোনটি 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক? দেখো 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা? যে কার্বনের সাথে অ্যালকোহল আছে তার যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে, দুইটা হাত মানে কি দুইটা অ্যালকাইল মূলক বুঝতে পারবে, তাকে বলা হয় 2 ডিগ্রি। বুঝে গেছে? তারপর দেখো এই যে কার্বনের সাথে অ্যালকোহলটা আছে সেখানে যদি তিনটা অ্যালকাইল মূলক বসে তাহলে এটাকে বলা হয় 3 ডিগ্রি। আর দেখো যে কার্বনের সাথে অ্যালকোহল মূলকটা আছে সেখানে যদি একটা অ্যালকাইল মূলক বসে তাহলে এটারে বলা হয় 1 ডিগ্রি। সো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। বুঝতে পারছিস স্যার? পরের প্রশ্ন যদি যাই, গ্রিগনার্ড বিকারক। দেখো এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। গ্রিগনার্ড বিকারকের সাথে একটা হালকা অ্যালডিহাইড, ফর্মাল অ্যালডিহাইড দিছে, তাহলে কি তৈরি হবে জানো? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। শেষেরটা কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে একটু ভারী অ্যালডিহাইড দাও, লেটস সে ইথানল দাও, মানে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের থেকে যে কোনো বেশি, তাহলে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল হবে। 2 ডিগ্রি অ্যালকোহল। তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে একটু ভালোভাবে বুঝো, গ্রিগনার্ড বিকারকের সাথে কিটোন দাও, CH3 CO CH3 কিটোন দাও, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হবে। বুঝে গেছে? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি? প্রাইমারি অ্যালকোহল। বুঝে গেছে? 2 ডিগ্রি মানে কি? সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে যেহেতু হালকা অ্যালডিহাইড ব্যবহার করছি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি একটু ভারী অ্যালডিহাইড ব্যবহার করতাম, মানে একের বেশি কার্বন সংখ্যক, তাইলে কি হইতো? 2 ডিগ্রি অ্যালকোহল। পরের প্রশ্ন যাই, মিথাইল কার্বিনল, ঠিক আছে, মিথাইল কার্বিনল মানে কি? মিথানল। বুঝে গেছে? একদম সিম্পল, কখনোই না। কার্বিনল মানে কি? একটা কার্বনের সাথে অ্যালকোহল, এটাকে কি বলা হয়? কার্বিনল। তো মিথাইল মূলক আছে, সো এটা কি? ইথানলকে বেসিক্যালি বলা হয় মিথাইল কার্বিনল। ইম্পর্টেন্ট কিন্তু, দুইবার আসছে, যশোর বোর্ডে একবার আসছে, কুমিল্লা বোর্ডে একবার আসছে, ইম্পর্টেন্ট। ওকে, পরের প্রশ্ন, গ্রিগনার্ড বিকারকের সাথে কিটোন দিয়ে দিছে, তাই না? কিটোন দিলে কি আমরা জানি? টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল। একটু আগেই পড়াইছি তোমাদের সাথে। গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে কোনটি থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়? আমরা জানি না, একটু ভারী অ্যালডিহাইড থেকে, হালকা অ্যালডিহাইড থেকে কি পাবো? 1 ডিগ্রি। একটু ভারী অ্যালডিহাইড থেকে কি পাবো? 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না? অ্যান্সার কি? ডি নাম্বারটা। দেখছো, একটা গ্রিগনার্ড বিকারক পারলে তুমি কত কিছু পারবা। রেকটিফাইড স্পিরিটে পানির শতকরা পরিমাণ কত? মনে রাখবা এখানে 4.4% পানি থাকে, বাকিটা কি? অ্যালকোহল। বুঝে গেছে? রেকটিফাইড স্পিরিট। তারপর দেখো ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা যায়? মনে রাখবা ইথানলের সাথে বেনজিন যদি মিশাও তাহলে পাওয়ার অ্যালকোহল তৈরি হবে। ইথানলের সাথে বেনজিন মিশালে পাওয়ার অ্যালকোহল। তারপর দেখো জৈব যৌগে OH মূলক শনাক্তকরণে, অ্যালকোহল মূলক শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? সোডিয়াম ধাতু। মনে রাখবা অ্যালকোহল মূলক শনাক্তকরণে সোডিয়াম ধাতু। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করার জন্য কি ব্যবহার করা হয়? আমরা জানি লুকাস বিকারক, ঠিক আছে। লুকাস বিকারক কি? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার, ঠিক আছে। এটাকে কি বলা হয়? মনে করো লুকাস বিকারক বলা হয়। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচারকে লুকাস বিকারক বলা হয়। লুকাস বিকারক কি হয়? 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে সাথে মানে তৎক্ষণাৎ বিক্রিয়া দিয়ে দেয়, ইনস্ট্যান্ট। তারপর 2 ডিগ্রির সাথে কি হয়? মনে করো 5 থেকে 10 মিনিট সময় লাগে, এই সময়ের বেসিসে আমরা পার্থক্য করি। আর 1 ডিগ্রির সাথে কি? কোনো বিক্রিয়া করে না, অনেকক্ষণ যদি হিট দাও তারপরে বিক্রিয়া করতে পারে। বুঝতে পারছো? সো লুকাস বিকারক দ্বারা কিভাবে আমরা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি পার্থক্যকরণ করি। পরেরটা দেখি, কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না? কোনটা অ্যালকিন গঠন করতে পারে না? দেখো কমন সেন্স, অ্যালকিন গঠনের জন্য কয়টা কার্বন লাগবে? 2টা কার্বন লাগবে। তো এই যে মিথানল, মিথানলে তো একটা কার্বন আছে, ওকে অ্যালকিন তৈরি করতে পারবে? কখনোই কিন্তু তৈরি করতে পারবে না।
পরের প্রশ্ন যদি দেখি, উইলিয়ামসন বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? মনে রাখবা, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ আমরা পড়ছি না? উইলিয়ামসন বিক্রিয়ায় কি তৈরি হয় ভাইয়া? ইথার তৈরি হয়। অলওয়েজ এটা মাথায় রাখবা, উইলিয়ামসন বিক্রিয়ায় কি তৈরি হয়? ইথার তৈরি হয়। সামনে আমরা আরও দেখবো এই নিয়ে। অতিরিক্ত ইথাইল অ্যালকোহল 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি তৈরি করে? সো আমরা জানি ইথাইল অ্যালকোহল বা অ্যালকোহল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি তৈরি করে? অ্যালকিন তৈরি করে। বাট যখন অতিরিক্ত ইথাইল অ্যালকোহল দিব, সেটা কি তৈরি হয়ে যাবে? ইথার তৈরি হয়ে যাবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ধরো আমি CH3 CH2 OH, এটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যালকিন তৈরি করবে, এটা আমরা জানি। বাট এই সেম জিনিসটা যখন হচ্ছে বেশি পরিমাণে থাকবে অতিরিক্ত ইথাইল অ্যালকোহল, তো তখন এটা কি তৈরি করবে? ইথার তৈরি করবে। ইথার অর্থাৎ ডাইইথাইল ইথার। বুঝতে পারছো? 2 মোল ইথানল বিক্রিয়া করে ডাইইথাইল ইথার। অ্যান্সার কি? সি নাম্বারটা। পরের প্রশ্নে যদি যাই, অ্যালকাইল হ্যালাইড ইথারের সাথে বিক্রিয়া করছে। দেখো এটা কিন্তু ইথার, হ্যাঁ, সোডিয়াম ইথানয়েড। সো ইথারের সাথে বিক্রিয়া করে, ও আচ্ছা এখানে একটু কাইটো, সোডিয়াম ইথানয়েড না, হ্যাঁ। অ্যালকাইল হ্যালাইড ইথারের সাথে বিক্রিয়া করে কি করছে? ও RONA। আচ্ছা এইখান থেকে শুরু করতেছে। অ্যালকাইল হ্যালাইড RON এর সাথে বিক্রিয়া করে ROR, মানে একটা ইথার তৈরি করছে। এই বিক্রিয়ার নাম কি? এই উইলিয়ামসন বিক্রিয়া, কারণ ইথার তৈরি করতেছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। ফরমালিন কি? ফরমালিনে আমরা জানি হচ্ছে 40% মিথানল থাকবে বা ফর্মালডিহাইড, আর বাকিটা পানি থাকবে, 60% পানি। অ্যান্সার কি? বি নাম্বারটা, 40% ফর্মালডিহাইডের সলিউশন। ওকে, তারপর দেখো CH3 CH2 CHO, অর্থাৎ প্রোপানেল আছে। প্রোপানেলকে বিজারণ করলে কি পাবো আমরা? আমরা জানি অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা কি পাই? অ্যালকোহল পাই। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল পাবো, সো প্রোপানল তৈরি হবে। ওকে, ক্লিয়ার? অ্যালডিহাইড প্লাস ফেলিং দ্রবণ লাল পদক্ষেপ দেয়, এটা কি বিক্রিয়া? এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে লালচে পদক্ষেপ দেয়। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা যায়? দেখো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ মানে কি? এটা মানে হচ্ছে টলেন বিকারক। এটা কি বোঝাচ্ছে ভাইয়া? টলেন বিকারক, ডায়ামিন সিলভার 1 বা সিলভার নাইট্রেট। ওকে, টলেন বিকারক। সো টলেন বিকারক দিয়ে অ্যালডিহাইড কিটনের পার্থক্যকরণ করা যায়। অ্যালডিহাইডের সাথে টলেন বিকারক বিক্রিয়া করে কি করে? সিলভার দর্পণ দেয়, আর কিটনের সাথে বিক্রিয়া করে না। সো এটা কি? অ্যালডিহাইড। পরের প্রশ্নে যদি যাই, নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়? উত্তর কি? অ্যালডিহাইড। দেখো প্রোপানেল, বি নাম্বারটা। কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে? মনে রাখবা, অ্যালডিহাইড কিটন বা যাদের CH3CO মূলক আছে, অ্যালডিহাইড কিটন অ্যালকোহল, এরা কি করে? হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। অ্যালকোহল এরা কি করে? হ্যালোফর্ম দেয়। হ্যালোফর্মের শর্ত কি ভাইয়া? হ্যালোফর্মের শর্ত হচ্ছে CH3CO মূলক থাকতে হবে, অর্থাৎ 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকতে হবে। বুঝা গেছে? সবারই কিন্তু আছে। অ্যালডিহাইড কিটন অ্যালকোহল ছাড়া কিন্তু হ্যালোফর্ম কেউ দিবে না। অ্যালডিহাইড কিটন অ্যালকোহল ছাড়া কেউ হ্যালোফর্ম দিবে না। সো হ্যালোফর্ম কোনটি দেয়? অ্যালডিহাইড দেয়। দেখো বাকি কেউ দিবে না কিন্তু, হ্যাঁ। এবং মিথানেল কেন দিবে না? দেখো মিথানেল HCHO, মিথানেল কেন দিচ্ছে না? কারণ কি? তার CH3CO মূলকটা নাই। সো মিথানেল কেন দিচ্ছে না? কারণ তার CH3CO মূলক, মানে একটাই কার্বন আছে, 2 নম্বর কার্বনে অক্সিজেনটা থাকা লাগবে। পরেরটা যদি দেখি, নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? কোন যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? দেখো আমরা যদি দেখি, এই দেখো CH3CO 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে। কিটন দেখো CH3CO 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে। এখানে অ্যালকোহল দেখো CH3CO 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে। বাট এই দেখো এটা কি অ্যামাইড কি হ্যালোফর্ম দিবে না? অ্যান্সার কি? বি নাম্বারটা। পরের প্রশ্ন যদি যাই, কোন যৌগটি আয়োড ফর্ম বিক্রিয়া দেয় না? দেখো আমরা জানি অ্যালডিহাইড কিটন অ্যালকোহল, এরা ছাড়া দেয় না। এখন দেখো এই যে মিথানল, এটাও তো অ্যালকোহল, বাট এটা কি CH3CO মূলক আছে? CH3CO মূলক, অর্থাৎ 2 নম্বর কার্বনে অক্সিজেন কিন্তু নাই, এই কারণে এটা হ্যালোফর্ম বা আয়োডোফর্ম দেয় না। কোন পরীক্ষা দ্বারা মিথানল এবং ইথানলের পার্থক্যকরণ করা যায়? দেখো মিথানল CH3OH আর ইথানল CH2OH। দেখো এটা হ্যালোফর্ম দিবে, এটা হ্যালোফর্ম দিবে না। উত্তর কি? এই যে হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া। বুঝাইতে পারছি আমি ভাইয়া? একদম ইজি। পরের প্রশ্ন দেখি, কোন বিকারকটি কার্বনিল গ্রুপ শনাক্তকরণে ব্যবহার করা হয়? কার্বনিল গ্রুপ
দেখো সি ডাবল বন্ডও এটা অ্যালডিহাইডেও থাকে কিটোনেও থাকে। সো 2,4 ডিএনপি টেস্ট বলি, 2,4 ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজেন, ব্রাডির বিকারকও বলি এটাকে আমরা, 2,4 ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজেন। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, কোন বিকারকটি কার্বনিল গ্রুপ শনাক্তকরণে ব্যবহার করা হয়, 2,4 ডিএনপি। তারপর দেখো অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে কোন কোন পরীক্ষা ব্যবহার করা হয়। দেখো অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষা, বুঝে গেছে? ফেলিং দ্রবণ টলেন বিকারক দুইজনই অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দেয়, কিন্তু কিটোন কিন্তু অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দেয় না, সরি কিটোন হচ্ছে এই যে ফেলিং দ্রবণ বা টলেন বিকারকের সাথে। ক্লোরালের সংকেত কি? দেখো CCl3CHO, এটা হচ্ছে ক্লোরালের সংকেত, মাথায় রাখো। আর এটা কি CCl3NO2, এটা হচ্ছে ক্লোরোপিক্রিন, এটাও পরীক্ষায় আসে। CCl3NO2 এটা হচ্ছে ক্লোরোপিক্রিন, এটাও পরীক্ষায় আসে কিন্তু ভাইয়া, হ্যাঁ ক্লোরোপিক্রিন। পরের প্রশ্নটা, নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? দেখো অ্যালডল ঘনীভবন আর ক্যানিজারো। সো অ্যালডল ঘনীভবনের শর্ত কি? আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। সো দেখো কোনটায় আলফা হাইড্রোজেন আছে, দেখো প্রদর্শন করে এই যে CHO মূলক, ঠিক তার কার্যকরী মূলকের পরের কার্বনটাকে কি বলা হয়? আলফা কার্বন। আলফা কার্বনে কি আছে? হাইড্রোজেন আছে, এইটাই হবে। বাট দেখো এই যে দেখো এইটা কেন দিচ্ছে না? এই যে কার্যকরী মূলক, এটা কি আলফা কার্বন, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে নাই, দেখো 3টা CH3 মূলক। আর এই আলফা কার্বনে যেহেতু হাইড্রোজেন নাই, তাই এটা কি দিবে? ক্যানিজারও দিবে, অ্যালডল দিবে না। আবার দেখো এটা তো আলফা কার্বনই নাই, বুঝছো? CHO মূলক, এখানে আলফা কার্বনই নাই। পরের প্রশ্ন, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? ভালোভাবে বুঝো, কোনটা ক্যানিজারো বিক্রিয়া দেয় না। ক্যানিজারো বিক্রিয়ার জন্য কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন বিহীন থাকতে হবে, অর্থাৎ ক্যানিজারোর শর্ত কি? আলফা হাইড্রোজেন বিহীন থাকতে হবে, মানে আলফা হাইড্রোজেন থাকা যাবে না, আলফা হাইড্রোজেন থাকা যাবে না, ক্যানিজারোর শর্তই এইটা। সো এখন দেখো এই যে এইটাই তো আলফা হাইড্রোজেন আছে, দেখো আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এটা অ্যালডল দিবে, তো কোনটা ক্যানিজারো দেয় না? এটা দেয় না। বাকিগুলোতে দেখো CHO, দেখো এই কার্বনটায়, এই কার্বনে 2টা ক্লোরিন আছে, দেখো আমি যদি ভাঙ্গায় দেখাই, CHO 2টা ক্লোরিন আছে, একটা CH3 আছে, কোনো আলফা কার্বন আছে? আলফা হাইড্রোজেন আছে? দেখো আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। এটাই দেখো C6H5CHO, ভালোভাবে তুমি যদি তাকায় দেখো, ডাবল বন্ড যদি দেই CHO, এই যে এই কার্বনটা দেখো, লেটস সে এই কার্বনটা আলফা কার্বন, সো আলফা কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। ঠিক সেমভাবে এইটাও কিন্তু, বোঝা গেছে? দেখো এটা তো বুঝাই যাচ্ছে, একটু আগে বুঝাইলাম তোমাদেরকে। পরের প্রশ্নে যাই, প্রোপানলকে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl, মনে রাখবা জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl যখনই দেখবা বুঝতে হবে হচ্ছে এটা ক্লিমেনসন বিজারণ। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দেখলে এটা কি বিক্রিয়া? হ্যাঁ ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ। এটাই কি হয়? কিটোমূলক মিথিলিন মূলকে পরিণত হয়, অর্থাৎ C ডাবল বন্ড ওটা কনভার্ট হয়ে যায় হচ্ছে CH2 তে, বুঝে গেছে? কার্বনিল গ্রুপটা CH2 তে কনভার্ট হয়, তাহলে প্রোপানেল, বুঝে গেছে? এবং এটাও মাথায় রাখবে, অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি হয়, দেখো CH3 CH2 CHO, প্রোপানেল, এটা কি হয়ে যাবে? প্রোপেন হয়ে যাবে, CH3 CH2 CH3, বুঝে গেছে? এটা কি হয়ে গেছে? CO মূলকটা, এই যে C ওর জায়গায় আমি CH2 বসাই দিচ্ছি, শেষ। তো উত্তর কি? প্রোপেন। তারপর দেখো একটা গ্রিগনার্ড বিকারক C3MgX, মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, গ্রিগনার্ড বিকারক কার্বন ডাইঅক্সাইডের সাথে, মনে রাখবে গ্রিগনার্ড বিকারক কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। সো এটা কি হবে? বিউটানোইক অ্যাসিড, দেখো কার্বক্সিলিক অ্যাসিড, বি নাম্বারটা। পরেরটায় যদি যাই, একটা অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করছে, কি হবে? দেখো অ্যালকাইল সায়ানাইড হবে আর CH2 এই যে হ্যালোজেনটা প্রতিস্থাপন হয়ে সায়ানাইডটা আসবে CN। এখন এটা কি হবে? এটা পানির সাথে বিক্রিয়া করলে কি হয়ে যাবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, দেখো সায়ানাইডটা পানির সাথে বিক্রিয়া করছে, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যান্সার কি? ডি নাম্বারটা। পরেরটা দেখো, কোনটি সবচেয়ে তীব্র অ্যাসিড? দেখো কার্বক্সিলিক অ্যাসিডে যদি হ্যালোজেন প্রতিস্থাপক আসে সেটা কি হয়? তীব্রতাটা বাড়ে, প্রতিস্থাপক যত বাড়তে থাকবে তীব্রতা বাড়তে থাকবে। বাট এখানে দেখো সবগুলাতেই প্রতিস্থাপক আছে। এখন প্রতিস্থাপকের ক্ষেত্রে কি করতে হবে? হ্যালোজেনের সক্রিয়তার ক্রম দেখতে হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, তাহলে এই যে ফ্লোরিন যেটা আছে সেটা কি সবচেয়ে তীব্র অ্যাসিড? CF3COO। কোন অ্যাসিড বেশি তীব্র অ্যাসিড? দেখো একটু আগে আমরা বুঝাইলাম, এটা হচ্ছে আরেকটা রুল। আচ্ছা এইখান থেকে শুরু, হ্যাঁ নমন। কোন অ্যাসিড বেশি তীব্র অ্যাসিড?
দেখো জৈব যৌগের ভিতরে কার্বন সংখ্যা যত বাড়বে অ্যাসিডের তীব্রতা তত কমবে। দেখো ফর্মিক অ্যাসিড এখানে কার্বন সংখ্যা সবচেয়ে কম, এটা সবচেয়ে বেশি তীব্র। তারপরে যদি বলি এটা তারপরে শক্তিশালী, এটা তার থেকে একটু দুর্বল, এটা তার থেকে একটু দুর্বল, এটা সবচেয়ে দুর্বল। বুঝা গেছে? সো জৈব যৌগে যদি কার্বন সংখ্যা কম থাকে, ঠিক আছে, কার্বন সংখ্যা বাড়লে অ্যাসিডের তীব্রতাটা কমতে থাকে। সবচেয়ে তীব্র অ্যাসিডের পিকে কত? দেখো কে এর মান যত বেশি অ্যাসিডের তীব্রতা তত বেশি, পিকে এর মান যত কম অ্যাসিডের তীব্রতাটা তত কম। তাহলে পিকে এর মান কম কার? 1, মানে পিকে যত কম হইতে পারে অ্যাসিডের তীব্রতাটা তত বেশি হবে। পরের প্রশ্নে যদি যাই, অক্সালিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত নির্দেশকটি কোনটা? এটা হচ্ছে ফেনফথেলিন হবে। বুঝে গেছে? এটা একটু মনে রাখো, তাইলেই হবে। জৈব যৌগে কার্বক্সিলিক অ্যাসিড মূলক শনাক্তকরণে কিভাবে সোডিয়াম বাইকার্বনেট দ্বারা আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করতে পারি? মনে রাখতে হবে কোনটি বিজারক, মনে রাখতে হবে কোনটি বিজারক। মিথানোয়িক অ্যাসিড, অলওয়েজ মনে রাখবা, মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড যেটাকে আমরা বলি, এটা বিজারক হিসেবে কাজ করে। HCOOH, মিথানোয়িক অ্যাসিড বিজারক হিসেবে কাজ করে। নিচের কোন বিকারকটি ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথেই বিক্রিয়া করে? উত্তর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অলওয়েজ মাথায় রাখবা। ইথানলের সাথেও সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিডের সাথে। নিচের কোন যৌগটি পাকা কলায় বিদ্যমান? উত্তর হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট, মনে রাখতে হবে অ্যামাইল অ্যাসিটেট। তারপর দেখো এই যে আমরা যে বলতেছিলাম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, এইটা দেখলেই বুঝতে হবে এটা কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সো দেখো এটাই কি হয়, এই যে কার্বন সংখ্যা হ্রাস পায় অর্থাৎ প্রাইমারি অ্যামিন তৈরি হয়, সিও মূলক, যে কার্বনের সাথে অক্সিজেন আছে সেটা বাদ যায়, তো আর NH2 তৈরি হয়, ঠিক আছে, বা প্রাইমারি অ্যামিন তৈরি হয়। বুঝে গেছে? এই যৌগটা কি প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। তারপর দেখো এটা আরেকটা বলছে, এই বিক্রিয়াটার নাম কি? দেখো প্রাইমারি অ্যামিন তৈরি হয়েছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। পরের প্রশ্ন যাই, কোনটিতে ক্ষার ধর্ম বিদ্যমান? আমরা জানি অ্যামিনে ক্ষার ধর্ম আছে। তারপর দেখো এখন কি আসবে, কোন যৌগের ক্ষার ধর্মিতা সবচেয়ে বেশি? সো এটা একটু মাথায় রাখবা, 213, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। বুঝা গেছে? মানে অ্যামিনের তীব্রতার ক্রম 213, তারপরে কি আসবে, তারপরে হচ্ছে মনে করো তারপরে হচ্ছে অ্যামিন বা হচ্ছে আমরা বলতে পারি এটাকে হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে ফিনাইল অ্যামিন। বুঝে গেছে? তারপরে ফিনাইল অ্যামিন। এটা হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্মতার পার্থক্য 213। সো সবচেয়ে বেশি ক্ষারীয়কে 2 ডিগ্রি অ্যামিন। বুঝা গেছে? সবচেয়ে বেশি ক্ষারীয়কে 2 ডিগ্রি অ্যামিন। তো 2 ডিগ্রি কোনটা? এই যে এটাই বোঝা যাচ্ছে, 2 ডিগ্রি অ্যামিনটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারীয়। তারপরে কোন ক্রমটি সঠিক? দেখো আমরা কি বলছিলাম, 2, তারপরে 1, তারপরে 3, তারপরে অ্যামোনিয়া। বুঝছো? 213, দেখো 2, 1, 3, তারপরে অ্যামোনিয়া। ক্লিয়ার স্যার? পরেরটা যদি দেখি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করার জন্য আমরা কি করি? সো নাইট্রাস অ্যাসিড ব্যবহার করি। মনে রাখবা নাইট্রাস অ্যাসিড 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রোজেন তৈরি করে, ঠিক আছে, আর অ্যালকোহল তৈরি করে। 2 ডিগ্রি অ্যামিনের সাথে কি করে, মনে করো নাইট্রোস অ্যামিন তৈরি করে, হলুদ বর্ণের তৈলাক্ত। আর হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনের সাথে কোয়ার্টারনারি লবণ তৈরি করে। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? দেখো প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে ক্লোরোফর্ম আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। মনে রাখবা কার্বিল অ্যামিন, ফিনাইল কার্বিল অ্যামিন বিক্রিয়া। সো কার্বিল অ্যামিন বিক্রিয়া কি? ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক। সো দেখো অ্যানিলিন বিক্রিয়াটা দেখায় দিই, অ্যানিলিন, ক্লোরোফর্ম CHCl3, পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলিক থাকে তাহলে কি হবে ভাইয়া? তাহলে হচ্ছে কার্বিল অ্যামিন তৈরি হবে। কি তৈরি হবে? কার্বিল অ্যামিন তৈরি হবে, ফিনাইল কার্বিল অ্যামিন। সো এটার কি হয়? তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। সো 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়, বা প্রাইমারি অ্যামিনের। তারপর দেখো অ্যানিলিন, দেখো ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক, এটা কি কার্বিল অ্যামিন পরীক্ষা। এই যে একটু আগেই বললাম কার্বিল অ্যামিন পরীক্ষা। পরের প্রশ্নে যদি যাই, দেখো 2 ডিগ্রি অ্যামিন, এই যে একটু আগে বলছিলাম 2 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে ওই যে হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ তৈরি হয় বলছিলাম না, নাইট্রোসো অ্যামিন তৈরি হয়, হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ। অ্যানিলিন দেখো ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক, কি তৈরি হবে? এই যে একটু আগে দেখাইছে, এই যে কার্বিল অ্যামিন, ডি নাম্বারটা কার্বিল অ্যামিন। সো খুবই ইম্পর্টেন্ট কিন্তু কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা হয়? প্রাইমারি অ্যামিন। অনেকবার আসছে দেখছো, এই কারণে এই প্রশ্নটা অনেক আনছি। তবে দেখো অ্যানিলিন সোডিয়াম নাইট্রাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা এটাকে আমরা বলতে পারি একসাথে নাইট্রাস অ্যাসিড। একসাথে লেখা যায় না, কারণ কি এক্সিস্ট করে না।
40°C রুম টেম্পারেচারে মনে রাখবে এটা কি তৈরি হবে, ফেনল। বুঝা গেছে? আর যদি এটা 0 থেকে 5°C হইতো তাহলে কি হইতো, ডায়াজোনিয়াম সল্ট, N2Cl, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যখন 40°C তাপমাত্রা বা রুম টেম্পারেচারে থাকলেই ফেনল তৈরি হবে, আর 0 থেকে 5°C তাপমাত্রায় যদি হয় তাহলে ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে। তারপর দেখো কিটোন প্রসারণের জন্য আয়ার বর্ণালীর তরঙ্গ সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 1725। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, সেন্টিমিটার ইনভার্স। আয়ার বর্ণালীতে কার্যকরীমূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত? আমরা জানি 1000 থেকে 4000 এই রেঞ্জের ভিতরে কাজ করে। পরেরটা যদি দেখো, নিম্নের কোন অঞ্চলে আয়ার বর্ণালীর সাহায্যে কার্বনিল মূলক শনাক্তকরণ করা যায়? আমরা কি জানি কার্বনিল মূলক, কার্বনিল মূলকটা কি একদম হচ্ছে এই যে 1860 থেকে 1660, মানে এই যে 1725 একটু আগে বললাম না, 1660 থেকে 1860 এই রেঞ্জের ভিতরে। তবে কোন তাপমাত্রা ও চাপে গ্লিসারিন অণু ভেঙে যাবে না? উত্তর হচ্ছে আমরা যদি আসি 2 ATM, 2 বায়ুচাপ এবং 180°C, মানে ভেঙে যায় বেসিক্যালি হচ্ছে 1 ATM এ ভেঙে যায় আর কি, আর বাকি তাপমাত্রাগুলোতে ভেঙে যাবে। তারপর দেখো বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন করতে, এটা হচ্ছে গ্লিসারিনের টেস্ট। গ্লিসারিনকে তুমি যদি পটাশিয়াম বাইসালফেট আর হচ্ছে মনে করো P2O5 এই সহযোগে উত্তপ্ত করো, তাহলে কি হবে, অ্যাক্রোলিন তৈরি হবে, অ্যাক্রোলিন। সো এটাকে গ্লিসারিনের শনাক্তকরণ পরীক্ষা বলা হয়, অ্যাক্রোলিন টেস্ট, গ্লিসারিনের শনাক্তকরণ পরীক্ষা। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা যায়? গ্লিসারিন, একদম ইজি। পরেরটা যদি দেখি, গ্লিসারিন শনাক্তকরণ প্রক্রিয়ায়, ঠিক আছে, যে যৌগ অ্যাক্রোলিনের সংকেত দেখো 1 2 3, প্রোপিন 1 অল যদি দাও, ঠিক আছে, 2 নম্বরে কি থাকবে, ইন, ঠিক আছে, প্রোপিন 2 ইন 1 অল। তো এই যে দেখো CH2, এখানে CH, এখানে CH2, প্রোপিন প্রোপ 2 ইন 1 অল বা 2 প্রোপিন 1 অল, এটাকে কি বলা হয়, অ্যাক্রোলিন। বুঝে গেছে, অ্যাক্রোলিন। সো অ্যাক্রোলিনটা একটু মাথায় রাখো। ডিনামাইট তৈরির জন্য কি ব্যবহার করা হয়? নাইট্রোগ্লিসারিন। কিছু মুখস্থবিদ্যা। ডেটলের প্রধান উপাদানের IUPAC নাম কত? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, ক্লোরোজাইলিন বলা হয়, বা আমরা বলি হচ্ছে, একটু খেয়াল করো, আমরা বলি হচ্ছে এটা অ্যালকোহলমূলক, এটা ক্লোরিনমূলক, এইখানে হচ্ছে মিথাইলমূলক। সো আমরা বলি হচ্ছে এটা যদি 1 নাম্বার কার্বন হয়, 1 2 3 4 5 6, 3 5 ডাইমিথাইল, আর 4 নম্বরে কি, ক্লোরো, 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল। দেখো 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল, এটাকে বলা হয় ক্লোরোজাইলিন। বুঝা গেছে? এই জিনিসটা একটু মাথায় রেখো। ডেটলের সংকেত দেখো অনেকবার আসছে। ডেটলের মূল উপাদান কোনটি? এই যে ক্লোরোজাইলিন, ঠিক আছে, ক্লোরোজাইলিনন, ঠিক আছে। তারপর নাইলন কোন ধরনের পলিমার অণু? নাইলনটা তো হচ্ছে আমরা কৃত্রিম পলিমার অণু, 9 10 থেকে পড়ে আসতেছি, ঠিক আছে। এডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এই দুইটা মিলিতভাবে কি হয়, নাইলন 6 গঠিত হয়। বুঝে গেছে? 1 মোল পানি বের হয়ে যায়। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে আমরা জানি একটা বৃহৎ পলিমার। ইউরিয়া থেকে মেলামাইন তৈরিতে কোনটি অনুঘটক হিসেবে বা প্রভাবক হিসেবে? টাইটানিয়াম অক্সাইড। মুখস্থ রাখবা। মেলামাইন হচ্ছে ফেনল ও মিথাইলেনের পলিমার, ইউরিয়া পলিমার, তারপরে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, শেষেরগুলো কোনোটাই হবে না, এটা হচ্ছে ইউরিয়ার একটা পলিমার। মেলামাইনটা কি? ইউরিয়ার পলিমার। এইগুলো ক্লাসে ডিটেলস পড়াবো। নাইলন 6 বেসিক্যালি 6 দ্বারা কি বোঝায়? কার্বন সংখ্যা, কারণ অ্যাডিপিক অ্যাসিড একটা ডাইওয়িক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট, আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, বুঝতেই পারতেছো, মানে হচ্ছে হেক্সামিথিলিন 6 কার্বন বিশিষ্ট একটা অ্যামিন, ডাইঅ্যামিন। সো এই 6 বেসিক্যালি হচ্ছে কার্বন সংখ্যা। পরেরটা দেখো, গ্লুকোজনেতে কয়টা কাইরাল কার্বন আছে? গ্লুকোজে আমরা সবাই জানি 4টা কাইরাল কার্বন আছে। সেলুলোজ কোন বন্ধনটি বিদ্যমান? মনে রাখবা, স্টার্চে আলফা গ্লাইকোসাইডিক বন্ড আর সেলুলোজে হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড। এই জিনিসটা একটু মাথায় রাখবা, সেলুলোজে কি? বিটা গ্লাইকোসাইডিক বন্ড। তারপর দেখো অ্যামাইড মূলকে, ঠিক আছে, কার্বন নাইট্রোজেন বন্ধনটি কি মূলত? কার্বন নাইট্রোজেন বন্ধনটি এটা হচ্ছে মূলত একটা পেপটাইড বন্ধন, বুঝে গেছে? তারপর দেখো নিচের কোনটি অপোলার অ্যামাইনো অ্যাসিড নয়? আমরা জানি লাইসিন। অ্যান্ড আমাদের অর্গানিক ওয়ান শট MCQ ডান। বুঝা গেছে? সো যা MCQ পড়াইছি এইগুলাই ইম্পর্টেন্ট, এইগুলাই বারবার দেখে যাও, এইগুলা থেকেই পরীক্ষায় আসবে। সো এত প্যানিক হওয়ার কিছু নাই। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটা করছো সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।
আর ভাইয়ের প্রাইভেট ব্যাচের কথাটা বলছি। সো যাদের যাদের মনে হয় যে অ্যাডমিশন ভার্সিটি কেমিস্ট্রিটা ভাইয়ের সাথে শেষ করবা, ইনশাল্লাহ একদম খুবই যত্ন নিয়ে তোমাকে শেষ করাবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে পরবর্তী ভিডিওতে।